আচ্ছা, আমি ক্লাস রেকর্ডিং স্টার্ট করে দিলাম। আমাদের ক্লাস আমরা আজকে, আমি কিন্তু দেখেন আমি কিন্তু এখনো কোনো ভিএম এর মধ্যে কোনো কিছু ইম্পোর্ট করি নাই। ইম্পোর্ট করি নাই এই জন্য যে আমরা আজকে একটা সফটওয়্যার রিপোজিটরি তৈরি করব। তো আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি আগে থেকে কোনো কিছু করে রাখছি কিনা। এই জন্য নতুন করে আমি সফটওয়্যার রিপোজিটরি ক্রিয়েট করবো একেবারে ফ্রেশ ভাবে। তো আমি আগে দুইটা রেড হ্যাট মেশিন রেডি করে নিতে হবে। একটা হলো সার্ভার মেশিন, একটা হলো ক্লায়েন্ট মেশিন। তো আমি আগে দুইটা ইম্পোর্ট করে নিব। তো আমার এখানে রেডি করা থাকে। হ্যাঁ, আমি যেরকম আমি এখানে ব্যাকআপ করে রাখি আমার সব মেশিন সব সময় এখানে। তো এটা হলো আমার রেড হ্যাট মেশিনটা। এটাকে আমি জাস্ট এখান থেকে কপি করে নিব, মানে জাস্ট ইম্পোর্ট করে নিব। ইম্পোর্ট রেডি হয়ে আছে এখানে, জাস্ট এখান থেকে একটা মেশিন ইম্পোর্ট করব। আরেকটা মেশিন মানে আমি দুটা মেশিন ইম্পোর্ট করবো এখান থেকে, একসাথে দুটা মেশিন ইম্পোর্ট করে ফেলবো, সমস্যা হবে না। তো দুটা মেশিন ইম্পোর্ট হচ্ছে একসাথে। একটা হবে সার্ভার মেশিন, একটা হবে ক্লায়েন্ট মেশিন। তো আপনাদের হয়তো একটু কষ্ট হতে পারে, এই ল্যাবটা ম্যান্ডেটরি না করা, অথবা এটা না করলেও সমস্যা নাই। এটা দুইটা মেশিন যখন, যদি একটু র্যাম কম থাকে পিসিতে, আপনার হোস্ট পিসিতে, তখন একটু স্লো হতে পারে পিসি। তো আপনাদের এটা ম্যান্ডেটরি না করাটা। হুম। আমি জাস্ট দুইটা পিসি কি রান করে দিব। তো আমি একটাতে একটু আইপি অ্যাড্রেস যেন চেঞ্জ হয়ে আসে, এই জন্য আমি একটু এখানে ম্যাক অ্যাড্রেস জেনারেট করে দিব নতুন করে, যেন কোনো সমস্যা না হয়। জাস্ট না করলেও সমস্যা না, ম্যাক অ্যাড্রেস রিজেনারেট না করলেও সমস্যা না। আমি জাস্ট দুইটা মেশিনকে রান করে দিব একসাথে। একটা হবে আমার ক্লায়েন্ট মেশিন, একটা হলো সার্ভার মেশিন। এই, তো আজকে যেটা করব, ফার্স্ট হলো একটা রিপোজিটরি ক্রিয়েট করব সার্ভার মেশিনের মধ্যে, যেখানে আমার সফটওয়্যার গুলো থাকবে। কারণ রেড হ্যাট সার্ভারের মধ্যে আপনি যদি সাবস্ক্রিপশন না নেন, তাহলে আপনি লোকাল রিপোজিটরি ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করে তারপর আপনার সফটওয়্যার অথবা সার্ভার সেট আপ করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে বড় একটা প্রবলেম। কারণ ওরা ডিপেন্ডেন্সি রাখে হলো আপনার সফটওয়্যারের উপরে। জি ভাইয়া, কোশ্চেন কোনো কোশ্চেন করলে একটু রেজ হ্যান্ড করতে পারেন, অথবা একটু নোট করে রাখবেন। হ্যাঁ, আজকে আমাদের একটু, আজকে যাদের পিসিতে একটু ফাস্ট পিসি হবে তাদের জন্য সুবিধা হবে। দেখেন এখানে কিন্তু লেখা আছে সিস্টেম নট রেজিস্টার্ড। তা আমাদের রেজিস্টার্ড সিস্টেমের দরকার নাই। হ্যাঁ, আমরা আনরেজিস্টার্ড সিস্টেম দিয়েই কাজ করতে চাই, এবং আমরা লোকাল রিপোজিটরি একটা তৈরি করব। এবং আমরা আজকে লোকাল রিপোজিটরি ক্রিয়েট করার পরে আমরা চাচ্ছি যে একটা সাম্বা সার্ভার আমরা ক্রিয়েট করবো, ঠিক না? হ্যাঁ, আমরা একটা সাম্বা সার্ভার ক্রিয়েট করবো। ফার্স্টে রিপোজিটরি ক্রিয়েট করতে হবে, অনেক লম্বা প্রসেস। তো রিপোজিটরি ক্রিয়েট করার জন্য সব থেকে ভালো উপায় হলো, এটার যে আইএসও ফাইল থাকে, রেড হ্যাটের যে আইএসও ফাইল থাকে, আইএসও ফাইলের ভিতরে আসলে আমাদের সবগুলা সফটওয়্যার থাকে। এটা সব রকম ইয়াতেই, আইওএস এর মধ্যেই। এটা আপনি ডেবিয়ান বলেন, অথবা মানে কমন যে সফটওয়্যার গুলা পাবলিক রিপোজিটরি থাকে না, কমন সফটওয়্যার গুলা অ্যাভেলেবেল থাকে সবসময়। হ্যাঁ, তো আমরা সার্ভার মেশিন, যেটা সার্ভার মেশিনের আমি আইপিটা দেখে নিব। আইপি অ্যাড্রেস, এটা হলো সার্ভার মেশিনের আইপি 192.168.10.107। তো এটাকে আমি একটু লিখে নিব এখানে। একটু মিউট হয়ে থাকি ভাইয়া, হ্যাঁ, কথা না বলি। তো এটা হলো ক্লায়েন্ট, এটা আমি কোনটা লিখে ফেলছি, আমি ক্লায়েন্টটাকে সার্ভার বানিয়ে ফেলছি। এটা হলো সার্ভার। 6 যেটা থাকবে, 6 হলো সার্ভারের জন্য রাখবো আমি। হুম। ভাইয়া নোটপ্যাডটা একটু বড় করা যাবে ফন্ট গুলা? বড় করা যাবে, বড় করা যাবে অবশ্যই। নোটপ্যাডের মধ্যে আজকে আসলে লেখা বেশি একটা না। এই এটা দেখতে পাচ্ছেন এখন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের রিপোজিটরি ক্রিয়েট করার জন্য আমাদের ফার্স্ট হলো একটা স্ট্যাটিক আইপি লাগবে। এটা একটা ফার্স্ট অপশন, এটা ছাড়া কাজ হবে না। আমরা ইচ্ছা করলে রিপোজিটরি, যেটা সার্ভার থেকে যেভাবে সফটওয়্যার গুলো আনবে, এটা কয়েক ভাবে আনতে পারি, কয়েক রকম ভাবে করা যায়।
যেরকম আমরা অ্যান্ড্রয়েডে কি করি, আমরা প্লে স্টোর থেকে সফটওয়্যারগুলো সেট আপ করি, অথবা উইন্ডোজের মধ্যেও কিন্তু একটা এরকম প্লে স্টোর আছে। উইন্ডোজেরটা আমি নিজেও ইউজ করি, উইন্ডোজ স্টোর মানে মাইক্রোসফট স্টোর যেটা, এখান থেকেও আপনি ইচ্ছে করলে সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন। তাহলে এখানে আমাদের সেন্টওয়েস মানে রেড হ্যাটের সফটওয়্যার গুলো কিভাবে সেট আপ হবে। তো সার্ভার হিসেবে যদি আপনি একটা নন রেড হ্যাট সিস্টেমকে রাখেন, যেরকম সেন্টওয়েস হতে পারে, রক লিনাক্স হতে পারে, আলবা লিনাক্স হতে পারে, এগুলো যদি রাখেন তাহলে ভালো হয়, তাহলে আপনার জন্য একটু ঝামেলা কম হবে। হুম। কিন্তু আমি আজকে রেড হ্যাটটাই দেখাবো, রেড হ্যাট দিয়েই আমি কিভাবে করতে পারি ওটা দেখাবো। তো আমরা এখানে কমিউনিকেশন সিস্টেমের জন্য আমি মানে আমি এফটিপি ইউজ করব। মানে আমার জিনিসটা হলো আমি কয়েকভাবে সার্ভারটাকে ক্রিয়েট করতে পারি। আমি হয়তো ওয়েব সার্ভার ক্রিয়েট করলাম এইচটিটিপি দিয়ে, আমি হয়তো বা এনএফএস দিয়ে করতে পারি। এনএফএস মানে নেটওয়ার্ক ফাইল শেয়ারিং, এনএফএস দিয়েও করা যাবে কারণ লোকাল রিপোজিটরি এটা। কিন্তু আমরা আরেকটা ভাবে করতে পারি, এফটিপি দিয়ে করতে পারি। এফটিপি হলো ফাইল ট্রান্সফার প্রোটোকল, এফটিপি দিয়েও করা যাবে। ঠিক আছে। তো এইচটিটিপি দিয়ে করলে একটু স্লো হয় মাঝে মধ্যে, আবার অনেক সময় ডিপেন্ডেন্সি থাকে। যদি আমি রেড হ্যাট ইউজ করে থাকি মানে আমার সার্ভার সাইডে, তখন এইচটিটিপি ইউজ করতে গেলে অনেক ডিপেন্ডেন্সি থাকে, ডিপেন্ডেন্সির জন্য আমার একটু সমস্যা হতে পারে। এখন আপনারা কোশ্চেন করতে পারেন ডিপেন্ডেন্সি জিনিসটা কি। ডিপেন্ডেন্সি হলো আপনারা যারা গেম খেলে থাকেন অথবা বিভিন্ন উইন্ডোজের সফটওয়্যার সেট আপ করে থাকেন, দেখবেন যে ডটনেট ফ্রেমওয়ার্ক 3.5 চায়, 3.5 সেট আপ করতে গেলে আবার দেখা যায় 3.1 চায় অথবা 2 চায়, ঠিক না? এরকম চায়, মানে আগের ভার্সন গুলাও লাগবে, অথবা কিছু এক্সট্রা কিছু লাইব্রেরি লাগে। তো ঠিক ওরকম ডিপেন্ডেন্সিটা হলো যে আমি যে ব্রাউজিং করব, আমি যে একটা সফটওয়্যার সেট আপ করবো, ওই সফটওয়্যারটাকে সাপোর্ট দেওয়ার জন্য কিছু ডিপেন্ডেন্সি লাগে। হ্যাঁ। তো একটা একটা করে যদি সফটওয়্যার সেট আপ করে থাকি আমরা, তাহলে দেখা যাবে যে অনেক কষ্ট হয়ে যায়। তো এই জন্য আমরা আসলে একটা রিপোজিটরি ক্রিয়েট করি সফটওয়্যার। এই রিপোজিটরি গুলা চলে হলো দুইটা ভার্সনে। একটা ভার্সন হলো ইয়াম। আপনারা কি ইয়ামের নাম শুনেছেন কখনো? ইয়াম, ইয়াম হলো ইয়েলোডগ জি আপডেট স্যার। মডিফায়ার। ইয়েলোডগ আপডেট মডিফায়ার, এবং এটা খুব পপুলার ছিল। এটা সেন্টওয়েস 5, 6, 7 এগুলাতে অনেক পপুলার ছিল। সেন্টওয়েস ইভেন সেন্টওয়েস বলে রেড হ্যাট, সেন্টওয়েস আসলে সেম। রেড হ্যাট 5, 6, 7, 8, 8, 9 পর্যন্ত এটা অনেক পপুলার, এখনো পপুলার। কিন্তু ইয়ামের সাথে আরেকটা আছে, এটা হলো ডিএনএফ। হ্যাঁ, ডিএনএফ হলো ড্যান্ডিফাইং ইয়াম, মানে ইয়ামই ইউজ করে কিন্তু এটা আরো ফাস্টার কাজ করে। মানে কিছু কিছু আছে যে ইয়াম, যেটা ইয়াম দিয়ে যদি আমি এটাকে ইনস্টল করি, কোনো একটা সফটওয়্যারকে ইনস্টল করি, যে আমি হয়তো এইচটিটিপি কে আমি ইনস্টল করলাম ইয়াম দিয়ে, হয়তো মাঝে মধ্যে কিছু ডিপেন্ডেন্সি ছুটে যায়। ডিপেন্ডেন্সি কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু ড্যান্ডিফাইন ইয়াম দিয়ে করলে ওই ডিপেন্ডেন্সি গুলা সবগুলা নিয়ে করে। তো আমাদের এই ডিপেন্ডেন্সি গুলা নিয়ে যেন সবসময় একটা সফটওয়্যার সেট আপ হয়, ওইটার জন্য আমাদের রিপোজিটরি ক্রিয়েট করতে হবে। তো আমি দেখাবো, মানে আমাদের কোন একটা যদি আমি সফটওয়্যার সেট আপ করি, যেরকম সাম্বা সার্ভার যদি সেট আপ করি, তখন আমরা কিভাবে এই কাজগুলো করতে পারি। ঠিক আছে। তো ফার্স্টে আমাদের কি করতে হবে, আগে প্যাকেজ গুলাকে আমাদের কপি করে নিতে হবে। হ্যাঁ, প্যাকেজ গুলা কোথায় থাকবে? একটা আইএসও ফাইলের মধ্যে থাকবে। আইএসও ফাইলের মধ্যে প্যাকেজ গুলা থাকে। তো আমাদের কাছে যে প্যাকেজটা আছে, প্যাকেজের যে সফটওয়্যারটা আছে অলরেডি, এটা হলো এইটা। RHEL 9.3, লেটেস্ট ভার্সনটা থাকলেও সমস্যা নাই। RHEL 9.3 থেকে আমি সবকিছু সেট আপ করবো। তো আমাদের এই আমাদের এই যে পিসিটা আছে, অথবা আমাদের যে এই সার্ভারটা আছে, সার্ভারের মধ্যে আমি জাস্ট একটা একটা ফোল্ডার খুলে নিব। ওই ফোল্ডারের মধ্যে আমি সব প্যাকেজ ফাইল নিয়ে নিব। প্যাকেজ ফাইলগুলো কোথায় থাকবে এটা হলো ইম্পর্টেন্ট। তো প্যাকেজ ফাইলগুলো হলো ওই সিডিডিবি ড্রাইভে থাকবে। তো আমি সিডিডিবি যেটা অ্যাড করে নিব এখান থেকে, সরাসরি অ্যাড করা যাবে না। আমি যাব হলো ভিএমএ। ভিএম এর মধ্যে দেখবেন যে এখানে অপশন আছে রিমুভেবল ডিভাইস। হ্যাঁ, রিমুভেবল ডিভাইসের মধ্যে সিডিডিভিডি SATA। এখান থেকে আমি সেটিংসে যাব। ফার্স্টে আমি একটা ডিভিডি ফাইল
অথবা একটা আইএসও ফাইল রেডি করে ভিতরে রাখতে হবে। এই আইএসও ফাইলটাকে আমি ভিতরে রাখবো ফার্স্টে, মানে একটা সিডি ডিস্ক রাখতে হবে আপনার সার্ভারের মধ্যে। তারপর এটাকে আমি কানেক্ট করব, রিমুভেবল SATA ডিভিডি, এটাকে কানেক্ট করলেই দেখবো যে এখানে একটা লেখা আসবে যে আপনি ডিভিডি ইনসার্ট করেছেন এখানে। হুম। তো ডিভিডিটা কোথায় থাকবে এটা ইম্পর্টেন্ট। ডিভিডিটা থাকবে হলো সিডি, এটা হলো রান, দেন এটা হলো মিডিয়া, একটা এলএস দিয়ে দেখবো, এখানে গিয়ে দেখবো যেখানে রুট লেখা আছে, তো এই রুটের ভিতরে থাকবে রুট, এলএস দিব, দেখবো যে এটা হলো আমার আইএসও ফাইল। তো কোথায় আছে, পিডব্লিউডি দিয়ে দেখতে পারি আমরা রান মিডিয়া এবং রুট। রান মিডিয়া রুটের মধ্যে আমরা ওই ডিভিডিটা পাবো, যে এই ডিভিডিটা আমরা ইনসার্ট করলাম মাত্র। তো আমাদের এই ডিভিডির ভিতরে ঢুকতে হবে, ডিভিডির মধ্যে আমি ঢুকি, ঢোকার পরে যদি এলএস দিয়ে দেখি আইএসও ফাইলের মধ্যে এরকম ফাইল আছে, অ্যাপ স্ট্রিম, বেজ ওএস, এগুলাই আসলে সফটওয়্যার। হ্যাঁ, তো আমি এখানে যা যা আছে সবকিছু কপি করে নিতে চাই, সবকিছুকে, কোনো কিছু বাদ দিব না, সবকিছু আমি কপি করে নিতে চাই। তো আমি একটা কাজ করব, আমি একটা আগে ফোল্ডার ক্রিয়েট করে নিব আমাদের রুট ডিরেক্টরিতে, যে mkdir, যে কোনো নাম দিতে পারি, আমি নাম দিলাম রুট, দেন রিপো ডেটা, REPODATA, রিপো ডেটা। এখানে আমি জাস্ট কপি করে নিয়ে রাখবো সবকিছু। তো এখানে যা যা ফাইল আছে সবকিছু কপি হবে। তো সিপি রিকার্সিভ করে, তা আমি ফুল লিঙ্কটা আমি অ্যাবসলিউট পাতে লিখি, তাহলে মনে হয় আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি ফুল লিঙ্কটা অ্যাবসলিউট পাতে লিখবো, সিপি আর, তো এটা হবে রান মিডিয়া রুট RHEL, দেন এখান থেকে সবকিছু স্টার দিলাম, স্টার মানে সবকিছু যাবে কোথায়, রুট রিপো ডাটা, রিপো ডেটাতে আমি নিতে চাই। ঠিক আছে, এখানে একটু সময় লাগবে কিন্তু। আপনার যদি হার্ড ড্রাইভ একটু ফাস্টার হয়, আমি এন্টার প্রেস করলাম, আপনার যদি হার্ড ড্রাইভ ফাস্টার হয় তাহলে একটু ফাস্ট হবে, মানে যদি আপনি এসএসডি এনভিএমই অথবা এসএসডি ইউজ করেন একটু ফাস্টার হবে, না হলে একটু স্লো হবে। কারণ এখানে অলমোস্ট প্রায় 5 থেকে 6 জিবির ডেটা আছে। ঠিক আছে, মানে এটার ফাইল সাইজ কত, 9.8 জিবি, 9.8 জিবি পুরোটাই আমি কপি করতেছি, হ্যাঁ, একটা ফাইলে। তো একটু সময় লাগবে, এটা আসুক। এর মধ্যে আমরা কিন্তু আমাদের যে ক্লায়েন্ট মেশিনের মধ্যেও আমাদের একটু কাজ করতে হবে। আচ্ছা, ক্লায়েন্ট মেশিনে পরে আসে, ঠিক আছে, এটা থাক, এটা হতে থাকুক। কারো কোনো কোশ্চেন আছে কিনা এখানে, এই জায়গা পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আনমিউট করে কথা বলতে পারেন, কারো কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, এই যে আমার কপি হয়ে গেছে, দেখি কপিটা কোথায় হলো, আমার হলো রিপো ডেটাতে কপি হয়েছে। তো এখানে এলএস দিয়ে দেখি সব চলে আসছে, কিন্তু আসলে আমি এখানে রাখবো না ফাইলটা, আমি এখানে রাখবো না, আমি ফাইলটা নিয়ে যাব একটা নির্দিষ্ট জায়গায় যেখানে থাকার কথা। তো একেবারে ফার্স্ট কমান্ড যেটা আমাদের আজকে, এটা হলো আমি আমার সাবস্ক্রিপশন ম্যানেজারটাকে আনরেজিস্টার্ড করতে চাই। ঠিক আছে, তো সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশন ম্যানেজার আনরেজিস্টার্ড, এই কথাটা বলতে হবে। এটা এখন আসলে আনরেজিস্টার করাই আছে, এটা বলে দিব, আমি বলে দিলাম এটা অলরেডি আনরেজিস্টার করাই আছে, আমি রেজিস্টার করি নাই। দেন আমাদের যেটা হবে, আমাদের কয়েকটা সফটওয়্যার সেটআপ করতে হবে। হ্যাঁ, সফটওয়্যার সেটআপের মধ্যে যেরকম আমাদের ইম্পর্টেন্ট সফটওয়্যার হলো এই দুইটা, রিপো ডেটা মানে ক্রিয়েট রিপো এবং VSFTPD, কারণ আমরা শেয়ার করবো এফটিপির মাধ্যমে, তো এফটিপির সফটওয়্যারটা আমাদের লাগবে, আমরা ম্যানুয়ালি সেট আপ করবো। তো ক্রিয়েট রিপোকে ইউজ করতে গেলে একটা ডিপেন্ডেন্সি ফাইল লাগে, এটা হলো ক্রিয়েট রিপোজিটরি লাইব্রেরি ফাইল। তো এটাকে আগে লাগবে, তারপর এটা করতে হবে। ডিপেন্ডেন্সি গুলো অনেক ঝামেলা একটা জিনিস। তো আমরা যাব কোথায়, আমরা যাব হলো বেজ ওএস এ। বেজ ওএস থেকে আমরা এগুলাকে সেট আপ করতে পারবো।
বেজ ওএস অ্যাপ স্ট্রিমে, না বেজ ওএস না, অ্যাপ স্ট্রিমে যাব। যাই আমরা তাহলে সিডি অ্যাপ স্ট্রিম, দেন এখানে দেখবো যে আরেকটা ফোল্ডার আছে এরকম, রিপো ডেটা, আবার প্যাকেজেস, সিডি দিয়ে প্যাকেজেসে যাব। প্যাকেজ বলা হয়, দেখেন যে এখানে সবকিছু এলএস, এলএস দিলে সবকিছু আরপিএম, মানে রেড হ্যাট প্যাকেজ ম্যানেজমেন্টের মাধ্যমে এগুলা সফটওয়্যার তৈরি করা। তো আমরা তিনটা ফাইল আমরা সেট আপ করতে চাচ্ছি। একটা হলো ক্রিয়েট রিপো আন্ডারস্কোর সি। তো কিভাবে সেট আপ করবো, সরাসরি ফাইল থেকে যখন সেট আপ করবো, একটা সফটওয়্যার যখন থাকবে একেবারে ইজি, আরপিএম আইভিএইচ, ভিটা না দিলেও হয়, দেন ওই সফটওয়্যারের নামটা, ওই সফটওয়্যারের নাম হলো এটা। আগে লাইব্রেরিটা সেট আপ করবো, এন্টার, দেন এন্টার প্রেস করবো, দেখি কি বলে। এটা সেট আপ হয়ে গেছে। দেন আবার আরপিএম আইভিএইচ, আমি সফটওয়্যার নামগুলো আপনাদের ইয়াতে শেয়ার করে দিব, হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিব। আবার আরপিএম আইভিএইচ ভিএসএফটিপিডি। ভিএসএফটিপিডিটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ এফটিপি দিয়েই আমরা কাজ করব, এই জন্য এফটিপিটা ইম্পর্টেন্ট। তো আমাদের তিনটা প্যাকেজ, তিনটা সফটওয়্যার সেট আপ হয়ে গেছে। সফটওয়্যার সেট আপ হয়ে যাওয়ার পরে আমাদের কাজ হবে, আমাদের ভিএসএফটিপিডি যেটা আমাদের মানে এফটিপি সার্ভারটাকে আমাদের লঞ্চ করা। এফটিপি সার্ভারকে লঞ্চ করার জন্য কমান্ড এরকম ভাবে দিতে হবে যে systemctl start vsftpd। vsftpd হলো প্যাকেজের নাম। তো vsftpd আসলে প্যাকেজ না, একটা সার্ভিসের নাম। এটা হলো ভেরি সিকিউর ফাইল ট্রান্সফার প্রোটোকল ডিরেক্টরি। এন্টার প্রেস করব, দেন এখানে এনেবল লিখে দিব। এনেবল মানে হলো এটা বুট রেকর্ড থেকে যেন স্টার্ট হয়ে যায়, এনেবল। তো আমাদের কাজ শেষ। এটা আমরা ফায়ারওয়ালে একবারে এন্ট্রি দিয়ে ফেলতে পারি, ফায়ারওয়াল সিএমডি অ্যাড সার্ভিস এফটিপি পার্মানেন্ট, দেন রিলোড, রিলোড দিতে পারি। আর এসি লিনাক্স যদি মনে হয় যে এসি লিনাক্সটাকে বন্ধ করে দিব, এটাও করতে পারি যে সেট ইনফোর্স, সরি, সেট ইনফোর্স 0। এটা হলো টেম্পোরারি বন্ধ করা। যদি পার্মানেন্টলি বন্ধ করতে চাই তাহলে ওই আগের জায়গায় যাব। আমরা কিন্তু বন্ধ করি নাই, আমরা কিন্তু এখানে পারমিসিভি দিচ্ছি, জাস্ট পারমিসিভি দিচ্ছি, বন্ধ করি নাই। বন্ধ করতে চাই না আমরা। ভিআই ইটিসি এসি লিনাক্স কনফিগারেশন, এখানে আমরা পারমিসিভি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পারমিসিভটা আমি কপি করে নিচের দিকে যাই, এনফোর্সিং করা ছিল, আমরা পারমিসিভি দিলাম। এসি লিনাক্স কিন্তু চলবে। এসি লিনাক্স মানে হলো সিকিউরিটি এনহ্যান্স লিনাক্স। আমরা এসি লিনাক্স নিয়ে কথাবার্তা বলতে যাচ্ছি না, কারণ এসি লিনাক্স এর উপর অনেক কথাবার্তা আছে, যেটা বলে শেষ করা যাবে না। ওকে, তো আমাদের এখন কাজ হবে, আমাদের একটা তাহলে ডিফাইন ডিরেক্টরি লাগবে। আমরা যখন এফটিপি ইউজ করব, এফটিপি এর বাই ডিফল্ট একটা ফোল্ডার থাকে, ফোল্ডারটা হলো var ftp। তাহলে আমরা এফটিপির ওই ফোল্ডারটাকে ইউজ করব, এবং শুধু এটা না, এফটিপির পাবলিক ফোল্ডারটাকে ইউজ করব, পাব। ঠিক আছে, তো আমরা ওইখানে যাই, সিডি var ftp pub, pub মানে পাব, মানে পাবলিক ফোল্ডার। তো এখানে আমরা আমাদের রিপো ডেটা যত আছে সবকিছু এখানে রাখতে চাই। তো মুভ করে ফেলবো, মুভ এমভি রুট রিপো ডেটা কোথায় রাখবো, var ftp pub, এইখানে রাখতে চাই। তো মুভ হয়ে গেছে, এলএস দেই, দেখি এই যে রিপো ডেটা চলে আসছে কিন্তু। ঠিক আছে, এখন আমাদের কাজ হবে এই রিপো ডেটা যে ফোল্ডারটা আছে এবং এটা যে এফটিপি সার্ভারের মধ্যে আছে, এফটিপি সার্ভারটাকেও সেট আপ করতে হবে, কনফিগার করতে হবে, এবং রিপো ডেটাটাকে ক্রিয়েট রিপো ক্রিয়েট মানে বলতে হবে যে তুমি ক্রিয়েট রিপোজিটরি
মানে রিপোজিটরি ক্রিয়েট হয়ে যায়। ঠিক আছে, তো আমরা তাহলে আগে এফটিপি সার্ভারটাকে কনফিগার করে আছি। তো এফটিপি সার্ভারের ডিফল্ট কনফিগারেশন ফাইল যেটা, এফটিপি সার্ভারের কনফিগারেশন ফাইল থাকে হলো ইটিসি ফোল্ডারে vsftpd দেন conf vsftpd.conf এখানে যাব। এখানে যে আমরা জাস্ট এটাকে ওপেন করে দিয়ে আসবো। তো vi etc vsftpd.conf এন্টার প্রেস করব। খুব বেশি না, আমাদের অ্যানোনিমাস এনেবল যেটা, এখানে জাস্ট আমরা এখানে ইএস দিয়ে দিব, এখানে আপার কেসে লিখতে হবে, ইএস দিয়ে দিব। অ্যানোনিমাস ইউজার ইএস দিলে যত রকমের অ্যানোনিমাস মানে পাবলিকলি ওপেন হয়ে যাবে, এই মানে এই সার্ভারটা পাবলিকলি ওপেন থাকবে। তো আমাদের দরকারই পাবলিকলি ওপেন রাখার, আমরা তো আর এখানে পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে যাচ্ছি না, পাসওয়ার্ড প্রোটেক্টের দরকার নেই। ঠিক আছে, তো আমরা এখান থেকে জাস্ট বের হয়ে যাবো, জাস্ট অ্যানোনিমাস এনেবল ইউএস দিয়ে এখান থেকে আমরা বের হয়ে যাব। তো আমাদের কিন্তু এফটিপি রেডি হয়ে গেছে। আমরা ক্রিয়েট রিপো যে ফাইলটা আছে ওইখানে যাব, সরি রিপো ডেটা ফাইলটাতে যাব। এখানে যায় আমরা বলে দিয়ে আসবো যে আমাদের ক্রিয়েট রিপো, এটা যে রিপোজিটরি ফোল্ডার হবে এটা আমরা বলে দিয়ে আসবো। কিভাবে বলবো যে ক্রিয়েট রিপো var ftp pub রিপো ডেটা। তাহলে এটা একটু সময় নেবে, যদি আপনার হার্ড ড্রাইভ হয় তাহলে একটু স্লো কাজ করবে, আর যদি এসএসডি থাকে একটু তাড়াতাড়ি হবে, কারণ এখানে ফাইল অনেক থাকে তো একটু সময় নেবে। এখানে র্যাম অথবা আপনার সিপিইউর পাওয়ারটা একটু বেশি দিতে হবে। এই যে আমার হয়ে গেছে। আমি তাহলে এখন আচ্ছা সার্ভারটাকে ভাইয়া, ডিক্লেয়ার করব। জি ভাইয়া। হ্যাঁ ওই যে ওয়াইফাই থেকে একবার একটা এফটিপি সার্ভার দিছিল, ওটা কি এইভাবে ক্রিয়েট করা থাকে? মানে ওইখানে যে এফটিপি সার্ভার গুলো দেয়, মুভি টুভি ডাউনলোড আপলোড না না, করা ওটা থাকে আর আসলে কি, এফটিপি কপিরাইট সার্ভার ধরা পড়ে না? ভাইয়া, ওইটা আসলে এফটিপি সার্ভার সরাসরি বলা যায় না। এফটিপি সার্ভারটা আসলে সব মানে ওয়েবসাইট, ওটা হলো ওয়েব সার্ভার। ওয়েব সার্ভারের ব্যাকগ্রাউন্ডে সবসময় এফটিপি চলে এমনিতেই। ওয়েব সার্ভার তো আর আমি বেশি বেশি ডেটা ট্রান্সফার করতে পারবো না, তো এফটিপি দিয়েই আসলে ট্রান্সফার করতে হয় ফাইল ট্রান্সফার প্রোটোকলের মাধ্যমে। বলতে পারে এক ধরনের এফটিপি বলতে পারি, কিন্তু ওটা ওয়েব সার্ভারের মাধ্যমে করা, সরাসরি এফটিপি দিয়ে করা না, মানে এফটিপি দিয়ে করা না আর কি। আমার কথা বুঝতে পারছেন কিছুটা? জি ভাইয়া, বুঝতে পারছি। আপনি এরকম ভাবে তৈরি করে দেখতে পারেন। হ্যাঁ মানে আমরা আজকে দেখবো এফটিপি সার্ভার কিন্তু হয়ে গেছে। এখন যদি আমি ধরেন একটা ব্রাউজার দিয়ে যদি ওপেন করি, ব্রাউজার দিয়ে আসলে ওপেন হবে না এখন, ব্রাউজার গুলোতে এফটিপি সাপোর্ট করে না, প্রবলেম হলো এটা। হুম, সাপোর্ট করাতে হয়, এফটিপি লিখে আপনি ব্রাউজ করতে পারবেন, সমস্যা হবে না, কাজ করবে, সুন্দরভাবে কাজ করবে। তো আমরা এখন রিপোজিটরিটাকে ডিক্লেয়ার করে আসবো। কোথায় ডিক্লেয়ার করব? রিপোজিটরি ডিক্লেয়ার করাটাই হলো সব থেকে বড় একটা বিষয় এখানে। রিপোজিটরি ডিক্লেয়ার করতে হবে রিপো ডিরেক্টরি। হুম, এগুলা কিন্তু আপনি যদি সেন্টওএস, আলমা লিনাক্স অথবা রকি লিনাক্স ইউজ করেন, এগুলা কিন্তু রেডি করাই থাকে, আপনার করতে হবে না। এই ফোল্ডারটা হলো ইটিসি ইটিসি yum.repos yum.repos.d yum.repos.d ওইখানে আপনি ক্রিয়েট করতে হবে। তো আমরা যাই তাহলে ওই ফোল্ডারে, তো সিডি ইটিসি yum.repos.d এইখানে যেতে হবে। এখানে কোনো ফাইল নাই, কারণ এটা রেড হ্যাটের সাবস্ক্রিপশন না কিনলে আপনার এখানে কোনো ফাইল ক্রিয়েট হবে না। সাবস্ক্রিপশনটা জাস্ট বসাই দিবেন, দেখেন যে এটা অটোমেটিক সবকিছু আপডেট হয়ে গেছে, অটোমেটিক সবকিছু নিয়ে নেবে, আপনার কিছু করতেই হবে না ওই সময়। এখন বলতে পারেন যে রেড হ্যাটের সাবস্ক্রিপশন কেন নিবে?
আসলে রেড হ্যাটের সাবস্ক্রিপশন আমাদের মানে নর্মাল বা মানে আমাদের নর্মাল যে ইউজাররা আমাদের আসলে নেওয়া দরকার লাগে না। ধরেন যে আপনি একটা ডেটা সেন্টার চালাচ্ছেন, বিশাল বড় ডেটা সেন্টার আপনার, আম, একটা হলো বেস ওএস, এটা হলো রেড হ্যাট, এবং এই বেস ওএস এর উপরে আপনার হাজার হাজার ভার্চুয়ালাইজেশন চলতেছে, সফটওয়্যার চলতেছে, অনেক কিছু চলতেছে। তো মাঝে মধ্যে হয় না যে আমাদের অপারেটিং সিস্টেমের সমস্যা করতে পারে, মাঝে মধ্যে মেল ফাংশনিং করতে পারে, ওই সময় আমরা মাঝে মধ্যে সলভ করতে অনেক লেট হয়ে যায়। তো আপনি যদি সাবস্ক্রিপশন নেন তাহলে রেড হেড থেকে আপনাকে এরা 24 ঘন্টা মনিটরিং এ রাখবে, আপনাকে সলভ করে দিবে। যেটা আমরা সিসকো থেকেও পাই। হ্যাঁ, সিসকোর ভিতরে একটা কন্ট্রাক্ট নেই, আমি 1 বছরের 2 বছর অথবা 3 বছরে, তো আমার ডিভাইসটা সবসময় ওরা দেখাশোনা করবে, পাওয়ার পরে যদি নষ্ট হয়ে যায় ওরা দিয়ে যাবে আমাকে। ঠিক সেম ওই সাবস্ক্রিপশনের বেলায় রেড হ্যাটের, এই জন্য রেড হ্যাটের কিন্তু ওএস আমরা অ্যাভেলেবেল পাই, কিন্তু সাবস্ক্রিপশন কিনতে হয়। বুঝতে পারছো? ঠিক সেম কিন্তু এটা আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য, এটার জন্য অবশ্য আলাদা মানে মানে টাকা পয়সা দিতে হয়, কিন্তু রেড হ্যাটটা অনেক সুবিধা আর কি ওই হিসেবে। আচ্ছা, এটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। এখানে যদি কোনো ফাইল থাকে আমরা ডিলিট করে দিব, হ্যাঁ, RF আমি সবকিছু ডিলিট করে দিলাম। আমরা দুটা ফাইল ক্রিয়েট করবো এখানে। ভাইয়া আপনার স্ক্রিনে কি কোনো সমস্যা হয়েছে? মানে ওই স্ক্রিন আমার শেয়ারিং এ বুঝলাম না, আমার চলতে কথা চলতে হ্যাং হয়ে রয়েছে। হ্যাঁ, সেম প্রবলেম, সেম জিনিসটা আমরা বুঝতেছি না। আমি ভাবতেছি মনে হয় আমার এখানে প্রবলেম হচ্ছে অনেকক্ষণ যাবত অনেকক্ষণ স্ক্রিনটা ধরে। স্টিল আছে। বাকিদের হ্যাঁ, কি ঠিক সমস্যা আছে। হচ্ছে? জি ভাই, প্রবলেম আগে হচ্ছিল। কিছুই দেখিনি, লাস্ট ওই যে ডিক্লেয়ার জি করা জি বা এগুলো কিছুই হ্যাঁ, হ্যাঁ, সেম ভাইয়া, ইয়েটা ওগুলো আমারটাও না এরকম এখন হয়েছে। ঠিক আছে। ভাইয়া আমি হচ্ছে একটু মানে সাউন্ডটা ক্লিয়ার পাচ্ছি না আর কি। এখন ঠিক আছে? সাউন্ডটা একটু আমার কেটে কেটে আমার আসতেছিল। আজকে আমাদের অফিসে হচ্ছে ক্লাস নিতে পারবো না, আজকে আমার এখানে ফাইবার কাটা পড়ছে না, একটু আগে ঠিক হয়েছে, হয়তো একটু প্রবলেম এটার জন্য। আসলে ভাই অনেকক্ষণ ধরে মানে স্ক্রিনটা দেখাচ্ছে না, আপনি কথা শুনতেছি বাট একটু মানে স্ক্রিনটা দেখতে পাইতেছি না, এরকম মানে এক বলবেন না, জায়গায় অনেকক্ষণ বললে ধরে তো আটকে আমি আছে। কাজ বন্ধ করে রাখতাম। এখন তো কাজ করে ফেলছি, এটা তো ব্যাক করা যাবে না, এটা তো সার্ভার। ভাবছিলাম যে সমস্যা আমার নাই, এখানে মনে হয় ভিডিও সমস্যা রেকর্ড তো হচ্ছে, হচ্ছে, আমি আমরা কথা পরে হ্যাঁ, ভিডিও ভিডিও দেখে নিব রেকর্ড নি। হচ্ছে, ভিডিও রেকর্ড হচ্ছে, আপনারা দেখতে পারবেন পরে। আচ্ছা, আমরা দুইটা আচ্ছা আচ্ছা ফাইল ক্রিয়েট করব এখানে। হ্যাঁ, একটু ফাইল ক্রিয়েট করব, দুইটা ফাইলের নাম আমি লিখি আগে। একটা ফাইলের নাম হলো বেজ রিপোজিটরি। এই নামগুলা কিন্তু আসলে আমি দেই নাই, এই নাম ধরেন যে এখানে যদি আমি একটা ইয়া তৈরি করে নিই, যে আমি যাব হলো var ftp pub রিপোর্ট, এটা তো এখানে দেখবো যে ls দিলে ওই যে বেজ ওএস, এটার জন্য আমি একটা ফাইল ক্রিয়েট করে নিব। হ্যাঁ, বেজ ওএস এর জন্য একটা ফাইল এবং অ্যাপ স্ট্রিমের জন্য একটা ফাইল, দুটা ফোল্ডারের জন্য আমি দুটা ফাইল ক্রিয়েট করে নেব। হ্যাঁ, এই দুটো ইম্পর্টেন্ট আমাদের জন্য, কথাবার্তা একেবারে সেম, শুধুমাত্র দুটা ফাইল ক্রিয়েট করতে হবে আলাদা আলাদা। তাহলে আমি দুটা ফাইল ক্রিয়েট করে নিই। হ্যাঁ, একটা হলো বেজ ওএস, একটা হলো অ্যাপ স্ট্রিম। দুটো কিন্তু একটা ফাইল দিয়েও চলে, কিন্তু আমি চাচ্ছি না একটা ফাইল দিয়ে করতে, তো আমরা লিখবো টাচ, এটা হলো আমার বেজ ওএস ডট রিপো, এই কথা লিখতে হবে, এক্সটেনশন এটা বেজ ওএস ডট রিপো। হ্যাঁ, দেন vi বেজ ওএস ডট রিপোতে যাব, রিপোটা কিন্তু লিখতেই হবে। এখানে কয়েকটা জিনিস আমার এখানে লিখতে হবে। ফার্স্ট হলো যে আমার ফাইলের নাম কি, ফাইলের নাম হলো বেজ ওএস, আমি একটু কপি পেস্ট করে ফেলি, বেজ ওএস নামটা যেন ঠিক থাকে। তারপর একটা নাম দিব, হ্যাঁ, একটা নাম দিয়ে দিব এখানে। তারপর একটা আম, লিখবো যে জিপিজি, জিপিজি চেক, জিপিজি চেক। তারপর দিব হলো এনেবল, তারপর দিব হলো বেজ ইউআরএল, কোনো স্পেস দেওয়া যাবে না। হ্যাঁ, এই ঠিক সেম, একেবারে সেম জিনিসটা আমরা ভাই আবার আমার এখানে দেখা যাচ্ছে না। আম, এটা হয়তো ব্যান্ডউইথের প্রবলেম হতে পারে ভাইয়া। সাইফুল, আমারটা কি দেখা যায়? সাইফুল, অনলাইনে আছো?
তারপরে আমার সবটা কাছাকাছি আমার তো নয়। সেম প্রবলেম। স্ক্রিনটা এসে আছে তো আমারটাও সেম প্রবলেম। এখন এটা আসছে দেখা যাচ্ছে না, অনেকক্ষণ ধরে পজ হয়ে আছে। enable আচ্ছা আমি এখন দেখা যাচ্ছে। একটু ব্যাস অফ করি, হ্যাঁ অফ করে তারপর আমি আবার শেয়ার করি। আমি শেয়ার আবার অফ করে অন করলাম। আচ্ছা নামটা চেঞ্জ করতেছি, নাম দিতেছি, এখানে যে কোনো নাম দেওয়া যাবে। আমি এখানে বেজ ওএস দিব, হ্যাঁ বেজ ওএস জিপিজি। কিছু দেখাচ্ছে না ভাইয়া, কালো হয়ে আছে স্ক্রিন, মানে শেয়ার এখন আসছে স্ক্রিন না। আসে না ভাইয়া। আমার এখানে তো দেখাচ্ছে শেয়ার হয়ে গেছে। আচ্ছা ভাইয়া, আপনি মনে হয় এটা সবচেয়ে বেটার হয় ভাইয়া, রেকর্ডটা তো চলতেছে, আপনি যদি কন্টিনিউ রেকর্ড করেন চলতেছে, মনে হয় রেকর্ড তো তো এটা মনে হয় অবশ্যই হবে, পরে আমরা রেকর্ডটা দেখতে পারবো, কারণ হচ্ছে যে রেকর্ড হবে। সিচুয়েশনটা হয়েছে, এটা যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে আসলে এটা কি তোমার আর একটু করতে পারি ব্যান্ডউইথের আমরা সমস্যা এখানে। করতেছে। ব্যান্ডউইথের সমস্যার কথা না, আমার এখানে সমস্যা নাই ব্যান্ডউইথে। জি ভাই, আপনি ক্যারি অন করেন। আচ্ছা ঠিক আছে বলে আরেকজন বলতেছে। আচ্ছা এখন জিপিজি আসছে। চেক, জিপিজি চেক নামে একটা কথা আছে এখানে। জিপিজি চেকটা আমরা ইচ্ছা করলে 1 দিতে পারি, কিন্তু আমি এখানে 0 দিব। 0 দিব এই জন্য যে আমরা ধরে নেব যে আমাদের সবগুলা প্যাকেজ ফাইল যেগুলো আমরা ভিতরে দিয়েছি সবগুলো আমাদের ট্রাস্টেড ফাইল, এগুলাতে কোনো ফাইল মিসিং নাই। মানে হ্যাশ চেক করার জন্য আর কি, ওকে আমরা বলবো যে তোমার হ্যাশ চেক করার দরকার নেই, এই জন্য আমি 0 দিচ্ছি। আর এনেবলড 1 কেন? এনেবলড 1 দিব যে আমার এই ফাইলটা এনেবল থাকবে, ইচ্ছা করলে এটাকে ডিসেবল করে রাখতে পারি 0 দিয়ে। আর বেস ইউআরএল এ এটা হলো আমার সার্ভার সাইড, এর জন্য সার্ভার সাইডের মধ্যে জন্য লিখবো ফাইল / দেন var, এটা হলো ftp pub, দেন এটা একটু দেখে নিই pwd, ফুল রুটটা লাগবে, pwd না অ্যাপ বেজ ওএস পর্যন্ত লাগবে আমার, pwd এই পুরোটা লাগবে। কপি করে ফেলে ঝামেলা কম। ফাইলের পরে কোলন ডবল স্ল্যাশটা ম্যান্ডেটরি, তারপর আমি এখানে আমার লোকেশনটা লিখব বেজ ওএস, জাস্ট এতটুকুই। এটা হলো একটা বেজ ওএস এর জন্য, এটাকে আমি সেভ করে নিব। এটাকে আমি আবার কপিও করব, কার নামে? বেজ ওএসটাকে আমি কপি করব হলো আমার অ্যাপ স্ট্রিমের নামে, হ্যাঁ। তো অ্যাপ স্ট্রিম ডট রিপো, appstream.repo, তো vi appstream.repo, ওইখানে আবার যাব, এখানে আবার নামটা চেঞ্জ করে আসবো, মানে ওই একটা কাজই দুইবার করতে হবে আর appstream.repo, ব্র্যাকেট অবশ্যই সব ঠিকঠাক মতো দিতে হবে। এখানে জাস্ট appstream-টা লিখতে, appstream কোলন wq দিয়ে বের হয়ে যাব। আমাদের কিন্তু আসলে কাজ হয়ে গেছে, কাজ শেষ। আমরা জাস্ট এখন আমাদের যে রিপোজিটরি যেটা, এটাকে জাস্ট একবার আপডেট করে চেক করি। আপডেট করার আগে systemctl restart vsftpd একবার করে দিই। আর আমাদের যে আপডেট করার মানে সফটওয়্যারটা যেটা রিপোজিটরি সফটওয়্যার, এটা হলো ডিএনএফ আপডেট দিব। জাস্ট দেখি কি বলে। হ্যাঁ নিচে আবার দিই ডিএনএফ ক্লিন অল হয়ে গেছে, ডিএনএফ আপডেট। এই আমার সব কিছু ঠিকঠাক আছে, দুইটাই নিয়েছে এবং কমপ্লিট, কোনো সমস্যা নেই। ঠিক এই কাজটা আমি করব হলো আমার পাশের যে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের জন্য। আমি ধরে নিলাম আমার অনেকগুলা ক্লায়েন্ট থেকে এটা একটা ক্লায়েন্ট, তো ওই একটাই কাজ, আমার ভিএস অ্যাক্টিভিটিটা লাগবে ক্লায়েন্টের মধ্যেও। ওইটার জন্য আমার এখানেও কিন্তু
আমার ইয়েটা বসা নিতে হবে, আইএসও ফাইলটা বসা নিতে হবে। আইএসওটা আমি আবার বসাই নিই এখানে, আইএসও ফাইল, দেন রিমুভাল দিস কানেক্টেড। আমি সরাসরি এটাকে সেট আপ করে ফেলবো আইএসও ফাইলটাকে। এটা হলো rpm ivh run media root rhel appstream package then vsftpd একেবারে ফুল ইয়াতে আমি স্টার্ট করে দিলাম। দেন systemctl start vsftpd, এবং এখানে আমি এফটিপি সার্ভারের কোনো কনফিগারেশন চেঞ্জ করব না, কারণ আমার এফটিপিটা এখানে দরকার শুধুমাত্র ক্লায়েন্ট হিসেবে, অন্য কোনো কাজে না। আমার এখানে ফায়ারওয়ালের এটা এন্ট্রিও দেওয়ার দরকার নাই। আমি জাস্ট আমার যে রিপোজিটরি ফোল্ডার আছে etc ভাইয়া আমরা yam.repo, ভিএসএফটিপিডি যে প্যাকেজটাকে এখানে দিচ্ছি, এটা যদি মানে আমাদের যদি সিস্টেমটা যদি লাইসেন্স ভার্সন থাকে তাহলে তো আমি ডিএনএফ করে জাস্ট নামিয়ে নিলে ইনস্টল করলেই ঠিক না? আলাদাভাবে লাইসেন্স কি হয় ওই তাহলে step ভাইয়া করা- আপনার রিপোজিটরি ক্রিয়েট করতেই হবে না। রিপো ক্রিয়েট করতে হবে না, না না না, এমনি নেমে যাবে। এমনি নিয়ে নেবে। মানে ওই রেড একটু হ্যাটের তাহলে আমাদেরকে একটু বলে দিয়েন যে কতটুক থেকে যদি আমরা যদি কোনো লাইসেন্স সাবস্ক্রিপশন ইউজ করি কতটুক থেকে আমাদের করা লাগবে, কতটুক থেকে করা লাগবে না। নাহলে তো আসলে ভাইয়া আহ, যদি আপনি লাইসেন্স নেন তাহলে আপনার কিছুই করতে হবে না, এই কাজটা করতেই হবে না। ভাইয়া এখানে আমার একটা প্রশ্ন ছিল। জি জি ভাইয়া, এই আপনি যে একটু আগে যেটা ওই যে সিগনেচারটা যে ডিসেবল করে দিলেন, এটা কি ধরেন যাকে আমি হোস্ট করছি মানে যাকে রিপোজিটরি বানাচ্ছি হ্যাঁ শুধু তাকেই করতে হবে নাকি অন্যান্য আমার যে রেকর্ড থাকে না সেগুলোও করতে হবে? না, উনি শুধু করতে পারবে, রুট শুধু করতে পারবে এটা। আচ্ছা, মানে ক্লায়েন্ট থেকে রিকোয়েস্ট আসতে সিগনেচার ভেরিফাই না করে ওই প্যাকেজগুলো ইনস্টল করবে, কোনো ইস্যু হবে না তো? হ্যাঁ, কারণ এটা লোকালি তো, এই জন্য যদি আচ্ছা, আমি আবার এখানে দুটি চেকটা যদি আবার ওয়ান করে দিই তাহলে ও আবার ম্যাক এটাকে দেখবে যে এটা অনলাইন থেকে সার্চ করে দেখবে যে এটা ম্যাকের ইয়া ঠিক আছে কিনা, সরি ম্যাক না, মানে কি বলে থাকে হ্যাশ ফাংশন ঠিক আছে কিনা। আপনারা আচ্ছা, দেখবেন যে বিভিন্ন রকমের ওই মানে আইওএস ডাউনলোড করার সময় একটা দেখা যায় না যে SHA-512 অথবা MD5 সাম চেক করে যেটা আমরা এটা আসলে ডাইরেক্ট সোর্স থেকে ডাউনলোড হ্যাশ গুলা চেক করে করে দেখবে যে ভিতরে কোনো ফাইল মিসিং আছে। তো আমরা এখানে ধরে নেবো যে এটা দরকার নেই, কারণ এটা লোকালি খুব তাড়াতাড়ি যেন হয়, তাড়াতাড়ি কাজ করার জন্য এগুলো আসলে বেশিরভাগ দেওয়া হয় ধরেন আর যে ভাই আরেকটা হচ্ছে হুম আমরা তো এটা ডাউনলোড ধরেন যে কোনো ভাবে সোর্স থেকে ডাউনলোড করলাম ডিভিডিটা, হ্যাঁ, এখন ওর মধ্যে তো দেখেন যে আমরা যখন আপডেট দিই আমরা আসলে ফুল প্যাকেজ দিয়ে এটা সিকিউরিটি গুলো দিই, তো আমি কি ওভাবে স্পেসিফিক সিকিউরিটি লোকাল রিপোল থেকে পাবো? হ্যাঁ পাবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এটা হলো একটু ফাস্টে কাজ করার জন্য, ফাস্টে কাজ করার জন্য। আর আর যদি আপনি রেড হ্যাট ইউজ না করেন, যদি ওই আমি যেটা বলি রক লিনাক্স অথবা আলমা লিনাক্স ইউজ করেন, ওইগুলো তো পাবলিক রিপোজিটরি, ওইগুলো তো সিকিউরিটি ভালো সিকিউরিটি, এবং এগুলোতে কোনো আপনার কিছু করতে হবে না, জাস্ট ওএস সেট আপ করে সরাসরি সার্ভার সেট আপ যেটা আপনি সেট আপ করতে চান ওটা জাস্ট লিখে ফেললেই সেট আপ হয়ে যাবে। আচ্ছা, ইয়াম repos.d, এখানে ওই আগের মতোই আমার দুইটা মানে ফাইল ক্রিয়েট করতে হবে। তো এর মধ্যে একটা হলো বেস রিপো, একটা হলো অ্যাপ স্ট্রিম। তো আমি একটু কপি করে রাখছি, আমি যেটা কি আমি জাস্ট পেস্ট করে দিচ্ছি, টাচ এলএল দিয়ে দেখি দুইটা ফাইল কিনা, অ্যাপ স্ট্রিম আর বেস রিপো। তো ভিআই অ্যাপ স্ট্রিম তাকে আগে যাই, অ্যাপ স্ট্রিমের মধ্যে আমি জাস্ট আমার যে জিনিসগুলো থাকবে ওইগুলাকে জাস্ট একটু সরাসরি লিখে ফেলবো। আচ্ছা, বেস স্ট্রিমে আমার সার্ভার ভার্সনেরটা আমি কপি করে রাখছিলাম, ওইটা আমি এখানে পেস্ট করি আপাতত, কিন্তু ওইটা আসলে হবে না, ওইটা দিয়া
চেঞ্জ করতে হবে, এখানে আমার চেঞ্জ আনতে হবে। এটাই কাজ করবে, যেটি এখানে 0 লিখছিলাম, এটাই কাজ করবে, কিন্তু এখানে আমার এফটিপি সেট আপ করতে হবে। তো এখানে জাস্ট আমি লিখে দিব আমার ওইটার আইপিটা একটা কত, এখানে একটু আমি লিখে আমি এক্সপ্লেন করতে চাই। আইপি হলো 192.168.10.106। তো আমার এখানে এটা হলো আমার এফটিপি ডিরেক্টরি, আমি এখানে লিখবো এফটিপি // আইপি অ্যাড্রেস, তারপর বাকিটা অ্যাজ ইট ইজ। তো এফটিপি 192.168.10.106 পাব পিইউবি ফোল্ডারের মধ্যে আছে অ্যাপ রিপো ডেটা ফোল্ডারের মধ্যে অ্যাপ স্ট্রিম। হ্যাঁ, এটা আমার ইম্পর্টেন্ট, কিন্তু এটা লাগবে। তো আমি এই কথাটা একটু কপি করে রাখি, একটু এটাকে পেস্ট করবো একটু পরে। একটু আগে দিয়েছিলাম কি ফাইল, আর এখানে দিলাম আইপি অ্যাড্রেস, এফটিপি থেকে নেবে এই জন্য ভিআই বেজ ওএস রিপো। শুধু এখানে আমি নামটা চেঞ্জ করে দেবো, বেজ ওয়েব রিপোর্ট নামটা চেঞ্জ করে দেবো, বেজ ওয়েব। এই তো আমার সেটআপ কমপ্লিট। এখন আমি শুধু একবার রিস্টার্ট দিব আমার অ্যাক্টিভিটাকে, তাহলে হয়ে যাবে। systemctl restart ftp vsftpd। হ্যাঁ, হয়ে গেছে। এবার একটু চেক করি, dnf ক্লিন অল দিয়ে নিব একবার, তারপর dnf আপডেট আপডেট হয়ে গেছে, দুইটাই হয়ে গেছে আপডেট। এ হলো আমাদের জাস্ট একটা বেসিক একটা রিপোজিটরি ক্রিয়েট করা। আর যদি দেখতে চাই কি কি সফটওয়্যার আছে, ডিএনএফ অল দিয়ে দেখতে পারি আমরা। হ্যাঁ, ডিএনএফ অল দিয়ে দেখতে পারি। অল মানে আসবে না, ডিএনএফ অল আসে না, ইয়াম অল আসে। তো ইয়াম দেখবো না। তো আমরা একটা কাজ করি, আজকে আমি একটা সিম্পল একটা সার্ভার ক্রিয়েট করে দেখাতে চাচ্ছিলাম। একটা সাম্বা সার্ভার তৈরি করে দেখায়। হ্যাঁ, খুবই ছোট করে, বড় করে না। দেখাবো নাকি বাদ দিব আজকে? দেখান স্যার, দেখান। আচ্ছা, দেখাই আমি, কারণ রেকর্ডিং হচ্ছে, একটু মানে ব্যান্ডউইথের সমস্যা হচ্ছে। খুবই সিম্পল একটা সার্ভার, কারণ এখানে আমার সার্ভার আছে অ্যাপস এর জন্য। তো আমার অ্যাপস নিয়ে কোনো ঝামেলা নাই, মানে আমার সফটওয়্যার রিপোজিটরি কোনো সমস্যা নাই। এটা আমি আপাতত বন্ধ করে রাখলাম, এটা থাকুক এখানে। এটাকে আমি ইচ্ছা করলে লগ আউটও করে দিতে পারি, সমস্যা নেই, লগ আউট থাকুক। আমি কাজ করবো 2 নাম্বারটা। আচ্ছা, আমি এখানে কয়েকটা জিনিস লিখে নিই। আমি যখন একটা সাম্বা সার্ভার ক্রিয়েট করব, তো ফার্স্টে হলো আমার আইপি অ্যাড্রেসটা লিখে নিতে হবে। হ্যাঁ, আমার সার্ভারের আইপি হলো এটা 192.168.10.something যেটা। দেন আমি চাই যে এখানে আমি একটা সার্ভার ক্রিয়েট করব, একটা ধরেন যে একটা ফোল্ডার এসএমবি সার্ভার। এই সার্ভারের ভিতরে আমি কয়েকটা সাব ফোল্ডার রাখতে চাই। একটা ফোল্ডার, এই সার্ভারের ভিতরে আমি কয়েকটা সাব ফোল্ডার রাখতে চাই। ধরেন যে আমি ইউনিভার্সিটির মতো রাখতে চাই। একটা হলো ট্রিপলি ফোল্ডার, একটা হলো সিএসসি ফোল্ডার, একটা হলো কমন। এবং আমি চাই এখানে যে কয়েকটা ইউজার থাকবে, ওই ইউজাররা যেন ডিফাইন থাকে, যে কোন ইউজাররা কিভাবে কাজ করবে। ঠিক আছে? তো আমি এখানে 2টা ইউজার তৈরি করতে চাই। একটা হলো ট্রিপলি, যেটা পাসওয়ার্ড থাকবে ট্রিপলি 1 2 3, এবং একটা হলো সিএসসি, যেটার পাসওয়ার্ড সিএসসি 1 2 3। এবং ট্রিপলি ফোল্ডারে শুধুমাত্র ট্রিপলিরই অ্যাক্সেস থাকবে, সিএসসি ফোল্ডারে শুধুমাত্র সিএসসিরই অ্যাক্সেস থাকবে,
এবং কমনের মধ্যে দুজনের থাকবে, হ্যাঁ, সিএসসি ট্রিপল এ। তো আমরা কি করতে পারি, আমরা ইচ্ছা করলে আজকে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট দিয়ে কাজ করে ফেলতে পারি, অথবা আলাদা আলাদা করতে পারি। তো আমি অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট দিয়েই কাজ করে ফেলবো, এবং আমি চাই এই যে আমার ইউজার আছে, এই ইউজাররা যেন আমার মেইন মেশিনে কখনো যেন লগ ইন করতে না পারে। বুঝতে পারছি? কয়েকটা জিনিস কিন্তু মনে রাখতে হবে। ইউজার তৈরি করলাম, এখন ফ্যাকাল্টি স্টুডেন্টরা জানলো, আমার মেইন সিস্টেমে যদি লগ ইন করে ফেলে তাহলে সমস্যা না, আমি লগ ইন করতে দিব না। এটা হলো ইয়াটা। তো আমি একটা গ্রুপ তৈরি করে নিই, তাহলে গ্রুপের নাম কি দিব? ফুল অ্যাক্সেস, হ্যাঁ, গ্রুপ। এই দুটা এই গ্রুপের আন্ডারে থাকবে। ফুল অ্যাক্সেস, ফুল অ্যাক্সেস থেকে সুন্দর করে লিখে, ওকে। এই হলো আমার কয়েকটা জিনিসপত্র। এখানে আমার একটা প্যাকেজ লাগবে, প্যাকেজ মানে সফটওয়্যার লাগবে। সফটওয়্যারের নাম হলো সাম্বা। সাম্বা সাম্বা হলো আসলে ফাইল শেয়ারিং একটা সার্ভার। তো সাম্বার কয়েকটা আমাদের ইয়া আছে, সার্ভিস আছে, সাম্বার যে সার্ভিস। সার্ভিসের নাম হলো এসএমবি এবং এনএমবি। সাম্বার দুই রকমের সার্ভিস, একটা হলো এসএমবি, একটা হলো এনএমবি, এবং সাম্বা ক্লায়েন্টও আছে কিছু। তো আমরা আজকে সাম্বাটাকে সেট আপ করবো। তো ফার্স্টে আমি সাম্বা সেট আপ করে নিই। সাম্বা সেট আপ করে এটাকে স্টার্ট করব, তারপর ফায়ারওয়ালে এন্ট্রি দিব, তারপর অন্য কাজ। ঠিক আছে, তো শুরু করি। আমরা এখানে ডিএনএফ, আমি বড় করে নিই একটু, ডিএনএফ ইনস্টল, ডিএনএফ ইনস্টল সাম্বা, সাম্বা অ্যান্ড সাম্বা ক্লায়েন্ট। আমি ক্লায়েন্টও করতে চাই সাথে। সাম্বা হলো আমার মেইন প্যাকেজের নাম, আর সাম্বা ক্লায়েন্ট হলো আমি সাম্বার ক্লায়েন্ট মেশিনটা ইউজ করতে চাই। যদি আমি রেড হ্যাট একটা সাম্বা ক্লায়েন্ট রাখতে চাই, তাহলে সাম্বা ক্লায়েন্টকে সেট আপ করতে হবে। হ্যাঁ, সাম্বা ক্লায়েন্ট দিব, এন্টার প্রেস করি, জাস্ট এন্টার, দেখবো যে ও প্যাকেজ নিয়ে নেবে। তো কোন কোন প্যাকেজ আছে এখানে একটু জাস্ট ছোট করি। দেখেন এখানে মেইন প্যাকেজ হলো সাম্বা এবং সাম্বা ক্লায়েন্ট, এবং ওইটার ডিপেন্ডেন্সি হলো এখানে এই চারটা না পাঁচটা, এগুলো ডিপেন্ডেন্সি। এবং আমি সেট আপ করবো কিনা জিজ্ঞাসা করতেছে, আমি সেট আপ করতে চাই অবশ্যই, ওয়াই দিলাম, সেট আপ হয়ে গেছে, এই ইনস্টল করে ফেলছে, ভেরিফাই করে ফেলছে সব। এগুলো সব লোকাল থেকে আসছে না ভাইয়া? ওইটা থেকে চলে আসছে। এগুলো না থাকতো তাহলে কিন্তু করতে পারতাম না। এবং ডিএনএফ দেওয়াতে দেখা গেছে যে আমার ডিপেন্ডেন্সি গুলা সহ ও সেট আপ করে ফেলছে। তো দেখেন এখানে এই দুটা আছে, হলো একটা আছে বেজ ওএস, একটা হলো অ্যাপ স্ট্রিম থেকে আসছে, আর বাইগুলা বেজ ওএস থেকে আসছে, মানে এগুলো হলো ডিপেন্ডেন্সি। ইভেন আপনারা যখন এখানে এইচটিটিপি সেট আপ করবেন, এইচটিটিপি বি বলি আমরা, অথবা অ্যাপাচি ওয়েব সার্ভিস, অথবা এনজিনেক্স, তখন এরকম ডিপেন্ডেন্সি আসে অনেক। মারিয়াডিবি সার্ভার যদি সেট আপ করেন, মারিয়াডিবির জন্য অনেক ডিপেন্ডেন্সি আসবে, দেখতে পারেন। এমনি অ্যাডমিনটা যদি ভালোভাবে পারেন, সার্ভার আসলে কোনো ব্যাপার না। সার্ভারের জন্য আমি একটা ওয়েবসাইট, ডিপেন্ডেন্সি তো যেগুলো আছে এগুলো তো সবগুলোই এর মধ্যেই আছে, মানে সবগুলো এর মধ্যেই আছে, সব এর মধ্যে, ইপিএল এর রিপো থাকে। হ্যাঁ, সব রিপোজিটরির মধ্যে আছে। তো আমার কিন্তু সফটওয়্যার সেটআপ করা কমপ্লিট, এখন জাস্ট আমি আমার সার্ভারটাকে কনফিগার করব। তো systemctl start smb, systemctl start nmb, দুটাই স্টার্ট করতে হবে, এবং দুটাকে আমি এনেবল করতে হবে। এনেবল মানেটা হলো আমার বুট যখন হবে তখন যেন এটা স্টার্ট হয়ে যায়, nmb। এবং আমার এই দুটাকে ফায়ারওয়ালের সাথেও অ্যাক্সেস দিতে হবে না, ফায়ারওয়াল এই দুটাকে লাগবে না, একটা দিলেই হবে। ফায়ারওয়াল সিএমডি, কি হলো আমি কি লিখছি, ফায়ারওয়াল সিএমডি অ্যাড সার্ভিস সাম্বা পার্মানেন্ট, দেন রিলোড।
এই হলো বিষয়। দেন আমরা এখন আমাদের ইউজার ক্রিয়েট করি। ইউজার ক্রিয়েট করতে গেলে আমাদের কিন্তু কয়েকটা ডিপেন্ডেন্সি কথাবার্তা আছে এখানে, মানে একটু অন্যরকম, যে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাই। ফোল্ডারটা হলো এটা, এগুলো পরে করব, আগে ফাইল আগেটা। আমাদের এই দুটা ইউজার এই গ্রুপের আন্ডারে থাকবে, এবং এবার আমরা করব কি সরাসরি গ্রুপের মধ্যে অ্যাড করে ফেলবো। আমরা নিজেদেরকে ইন্ডিভিজুয়াল কোনো গ্রুপ তৈরি করতে দিব না, এবং ওরা যেন আমাদের রেড হ্যাট সিস্টেমে কোনো লগ ইন করতে না পারে, ওটাও আমরা এনশিওর করব। কিভাবে কি করব এগুলাকে? তো এটার জন্য আমাদের এখানে একটা গ্রুপ আগে ক্রিয়েট করে ফেলতে হবে। গ্রুপের নাম হলো ফুল অ্যাক্সেস। তো আমরা লিখবো গ্রুপ অ্যাড ফুল অ্যাক্সেস। এটা ইচ্ছে করলে আপনারা নিজেরা একবার ট্রাই করে দেখতে পারেন বাসায় নিজের পিসিতে। হ্যাঁ, তারপর ইউজার অ্যাড। এবার ইউজারটা একটু অন্যভাবে ক্রিয়েট করব আমরা। হ্যাঁ, আমরা চাই না যে সামবার ইউজার আমার মেইন সিস্টেমে লগ ইন করুক। হ্যাঁ, এটা সবসময় এটা খেয়াল রাখবেন, সিকিউরিটি ইম্পর্টেন্ট। তো এস দিব, মানে আমি এসবিনে যাব, দেন নো লগ ইন। আমরা এখানে বলে দিব যে এটা যেন কোনো সময় লগ ইন করতে না পারে, এবং সরাসরি একটা গ্রুপের মধ্যে রিপ্লাই করে দিব ফুল অ্যাক্সেস, একটু আগে যেটা বানালাম, এবং নাম হবে ট্রিপলি। এন্টার। তাহলে ট্রিপলি একটা ইউজার ক্রিয়েট হয়ে সরাসরি ফুল অ্যাক্সেস গ্রুপের মধ্যে অ্যাড হয়ে যাবে, দেন সিএসসিও অ্যাড হয়ে যাবে এরকম ভাবে। মানে আগে যেরকম আমরা দেখছিলাম যে একটা ইউজারকে তৈরি করলাম, তারপর ওকে একটা গ্রুপে অ্যাড করলাম, ওরকম করি নাই কিন্তু, এবার সরাসরি দিয়ে দিচ্ছে। তাহলে গ্রুপ যদি দেখি, গ্রুপের মধ্যে দেখবেন যে এখানে ট্রিপলি নামে নিজস্ব কোনো গ্রুপ নাই, ও ফুল অ্যাক্সেসের আন্ডারে। আর এসবিন, সরি, ড্যাশ এস এসবিন নো লগ ইনের মানে হলো ও ইন্টারেক্টিভ শেলে কখনো লগ ইন করতে পারবে না, মানে শেল ওপেন হবে না এখান থেকে। দেন আমরা পাসওয়ার্ড ক্রিয়েট করব। সাম্বা ইউজারের জন্য পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয় এসএমবি পাসওয়ার্ড, এটা মাথায় রাখতে হবে। আগে আমি এই ভুলটা সবসময় করতাম যে ট্রিপলের জন্য আমি একটা ইউজার ক্রিয়েট করলাম ট্রিপলি, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে ফেলবো, তো 5W লিখে ফেললেই তো হয়। কিন্তু আমরা এখানে ফাইল শেয়ারিং এর জন্য পাসওয়ার্ড ক্রিয়েট করবো, এগুলো লিখতে হবে এসএমবি পাসওয়ার্ড, মাথায় রাখতে হবে এসএমবি পাসওয়ার্ড ড্যাশ এ, দেন ট্রিপলি। পাসওয়ার্ড দিব হলো ট্রিপলি 123, দেন আবার ট্রিপলি 123, এন্টার। দেন আবার সিএসি 123, সিএসি 123, এন্টার। এটা হয়ে গেল, দুইটাই হয়ে গেল। দেন আমরা এখন আমাদের ফোল্ডার ক্রিয়েট করার পালা। এইটা হলো আমার মেইন ফোল্ডার, এটা থাকবে, আমি এক জায়গায় রাখবো, আমি হোম ফোল্ডারে রাখি, সিডি হোমের মধ্যে রাখি। হ্যাঁ, হোমের মধ্যে রাখতে পারি অথবা রুটের মধ্যে রাখতে পারি, সমস্যা নেই। রুটের মধ্যে রাখবো, হ্যাঁ, রুটের মধ্যে রাখবো। রুটের মধ্যে রাখলে একটু দেখতে একটু মনে হবে যে কি, মানে একটু অন্যরকম। তো mkdir SNB সার্ভার, SNB সার্ভার একটা ক্রিয়েট করব, দেন সিডি দিয়ে এসএমবি সার্ভারে ঢুকবো, আবার mkdir একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব। এখানে ফোল্ডারের নাম আমরা দিব হলো, একটা হলো ট্রিপলি ফোল্ডার, একটা হলো সিএসসি ফোল্ডার, একটা হলো কমন ফোল্ডার। কমনটা বড় হাতে দিব, সিটা কমন বড় হাতে, দেন এন্টার। তো এলএল দিয়ে দেখি, এটা হলো আমার এখানে ফোল্ডার। তো আমি এখান থেকে ফার্স্টে করব কি, আমার পারমিশন চেঞ্জ করব। আমি তো এখানে কাউকে ঢুকতে দিব না, ঠিক না? আমি আমার ফুল পারমিশন আগে চেঞ্জ করে ফেলবো। তো chmod আমি একটু দেখি এখানে এলএল দিয়ে, এটা হলো আমার ফোল্ডার।
আচ্ছা, এটা হলো আমার ফোল্ডারটা। তো এই ফোল্ডারের মধ্যে ঢুকে আমি করতে পারি অথবা বাইরে থেকে করতে পারি। chmod chmod -r 700, মানে ইউজাররা ছাড়া অন্য কেউ যেন এই সার্ভারে কোনো কাজ করতে না পারে। এসএমবি সার্ভার ট্রিপলি। ঠিক সেম কথা আমি সিএস এর জন্য দিব, আবার কমনের জন্য দিব। মানে এগুলা কিন্তু আগে থেকেই আমাদের রেডি করে রাখতে হবে যে আমি কোন ফোল্ডারের জন্য কি কাজ করতে চাই। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে কিন্তু সবসময়। আচ্ছা, দেন আমাদের আসবে ইন্ডিভিজুয়াল পারমিশনের জন্য। তো ট্রিপলি ফোল্ডারে ট্রিপলি কাজ করবে। তো আমি এখানে এসিএল ইউজ করব। সেট FACL M, দেন ইউ দিয়ে একটা ইউজার ক্রিয়েট ইউজার, দেন ট্রিপলি ইউজারদের ফুল পারমিশন থাকবে যে রিড রাইট এক্সিকিউট। ফোল্ডারের নাম হলো এসএমবি সার্ভার ট্রিপলি, এন্টার। এটা হলো ট্রিপলি ফোল্ডারে শুধুমাত্র ট্রিপলির অ্যাক্সেস থাকবে। দেন সিএসসি ফোল্ডারে সিএসসির অ্যাক্সেস দিব, শুধু সিএসসি। দেন একেবারে লাস্টে হলো কমনের মধ্যে, কমন ফোল্ডারে দুজনেরই থাকবে। কমন ফোল্ডারের মধ্যে দুজনেরই রিড রাইট এক্সিকিউট আমি দিব, সিএসসিরও দিব আবার ট্রিপলেরও দিব। আমার কিন্তু অলমোস্ট হয়ে গেছে। শুধু এখন আমি আমার সার্ভারটাকে কনফিগার করতে হবে। এখন কিন্তু সার্ভারে কনফিগার হয়নি, অর্ধেক কাজ হয়েছে। আমরা এখন বলে দিব যে আমার যে এখানে ফুল অ্যাক্সেস যেটা পাবে এইখানে কার কতটুকু অ্যাক্সেস হবে। তো এটা আমি বলে দিই যে এটা ফুল অ্যাক্সেস হবে। গ্রুপটা চেঞ্জ করে দিব, CHGRP চেঞ্জ গ্রুপ ফুল অ্যাক্সেস। এটা হলো এসএমবি সার্ভার। এখানে আমি একটা স্টিকি নোট দিয়ে দিব এসএল এর জন্য, যে গ্রুপ থেকে ইচ্ছা করলে যে কোনো জিনিস চেঞ্জ করতে পারবে। chmod স্টিকি নোট হলো 275। 2 দেওয়া মানে হলো যে গ্রুপের যা কিছু থাকবে সবকিছু এখানে লেখা থাকবে, যে এই গ্রুপ থেকে কে কোন ফাইল ডিলিট করলো, কে কোনো ফাইল ক্রিয়েট করলো কিনা, সবকিছু লেখা থাকবে। যদি আমি এখানে 2 দিই, 2 মানে ইউজার স্টিকি থাকবে। দেন সেট FACL M, গ্রুপ অ্যাড করব। গ্রুপ হলো ফুল অ্যাক্সেস, ফুল অ্যাক্সেস রিড দেন এক্সিকিউট এসএমবি। এসএমবির ভিতরে যা থাকবে সব এন্টার। এখানে আমাদের আলটিমেটলি অনেকখানি কাজ করলাম। অনেক কাজ হচ্ছে এখানে, এই সবগুলা কাজ করতে হবে। হ্যাঁ, কাজ শেষ, কাজ শেষ। এখন শুধুমাত্র সার্ভারের স্ক্রিপ্ট রাইটিংটা বাকি আছে আমাদের। তো সার্ভারের স্ক্রিপ্ট রাইটিং কোথায় থাকে? সার্ভারের স্ক্রিপ্ট রাইটিং থাকবে আমাদের ইটিসি ফোল্ডারে। তো আমরা যাব হলো সিডি ইটিসি সাম্বাতে। এখানে দেখবেন যে এখানে একটা ফাইল আছে smb.conf। তো vi smb.conf এ যাব। এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট অনেক। তো এখানে আমি ওয়ার্ক গ্রুপ যেটা, এটা হলো আমাদের ডোমেইন কন্ট্রোলারের নাম দিতে হবে এখানে। তো ডোমেইন কন্ট্রোলারের নাম তো না থাকলে সমস্যা নাই, আমাদের বাই ডিফল্ট উইন্ডোজে থাকে হলো ওয়ার্ক গ্রুপ। তো ওয়ার্ক গ্রুপে আমি দিয়ে দেবো এখানে। হ্যাঁ, ওয়ার্ক গ্রুপ, ইউজারের নাম ইউজার থাকলো, সিকিউরিটি সার্ভার স্ট্রিং এখানে লিখে দিব। সার্ভার স্ট্রিং সাম্বা সার্ভার। দেন এখানে আমাদের লিখতে হবে যে নেট বায়োসটা এখানে লিখে দিতে হবে, যে এখানে একটা লাইন আগে
এখানে লিখে দিতে হবে যে নেট বায়োস নেম। নেট বায়োস নেম এটা হলো ফাইল সার্ভার। ফাইল সার্ভার একটুখানি ভুল হলে এরর হয়ে যাবে, এরর খুঁজে বের করতে করতে দেখা যাবে যে দিন শেষ হয়ে যাবে। একেবারে লাস্টে চলে যাব, কাজ শেষ হলে এখানে একটা আমাদের ফাইল ক্রিয়েট করতে হবে। আমি এই ফাইলটা আগে থেকে রেডি করে রাখছি, একটা স্ক্রিপ্ট লিখে, এটাকে জাস্ট আমি এখানে কপি করে দিয়ে দিব, জাস্ট কপি করে দিব। এখানে আমি বলি কি করলাম, এখানে পাথ বলে দিলাম, এটা ব্রাউজেবল কিনা ইয়েস, রাইটেবল কিনা ইয়েস, এখানে কে ইউজ করবে ফুল অ্যাক্সেস গ্রুপ থেকে সবাই, এবং এটা রিড অনলি কিনা, এটা রিড অনলি হবে গ্রুপের জন্য। এটাকে জাস্ট ভাই এখানে যখন কমন কমন যে ইয়াগুলো হবে সেক্ষেত্রে আমরা এরকম ইয়া করে দিব স্যার। হ্যাঁ এখান থেকে জাস্ট আমি এই স্ক্রিপ্টটা আপনাদের সাথে শেয়ার করে দিব, তাহলে আপনারা ইউজ করতে পারবেন। এন্টার দিয়ে বের হয়ে যাব, আমাদের কাজ শেষ। জাস্ট আমি systemctl restart smb then nmb। দেখি তো আমি আমার নিজের পিসি থেকে কাজ করতে পারি কিনা। IPA এটা হলো আমার ইয়াটা আইপিটা। তো আমি যাব হলো রান থেকে উইন্ডোজে যাব, উইন্ডোজে রানে যাব, রান থেকে / ইউজ করবো, / দেন আইপিটা দিয়ে দিব, আইপিটা দিয়ে এন্টার ওকে দেই, দেখি কি বলে। হ্যাঁ চলে আসছে, দেখি তো ট্রিপলি এবং ট্রিপলি 1 2 3 হলো আমার পাসওয়ার্ড। এন্টার দেই, এই যে চলে আসছে। ট্রিপলির হোম ডিরেক্টরি আমি শেয়ার করতেছি এখানে। যদি এখানে শেয়ার না করতে চাই তাহলে জাস্ট স্ক্রিপ্টটাকে চেঞ্জ করতে হবে, তাহলে হবে। আর সাম্বা সার্ভারের মধ্যে তো আমার কম অ্যাক্সেস থাকবে। ও আমার ফায়ারওয়াল থেকে দিবে না অ্যাক্সেস করতে, এখান থেকে আমার ফায়ারওয়াল থেকে দিবে না। বাকি সবই ঠিক আছে, কাজ করতে পারবো আমরা। আমি একটা কাজ করব, আপনাদেরকে স্ক্রিপ্টটা শেয়ার করে দিব। হ্যাঁ স্ক্রিপ্টটা শেয়ার করে দিলেই আপনারা এখানে পুরোটা দেখতে পারবেন কিভাবে কাজ করলো না করলো। হ্যাঁ আপনি যদি হোম ফোল্ডারটা শেয়ার করতে না চান, এই হোম ফোল্ডারটাকে জাস্ট একটু কমেন্ট করে দিবেন। হ্যাঁ এরকম হ্যাশ দিয়ে কমেন্ট করে দিলেই কাজ করবে, সমস্যা হবে না। এ হলো বিষয়। কারো কোনো কোশ্চেন আছে এখানে? একটা কাজ করবেন, নিজে একটু ট্রাই করবেন, ট্রাই করে একটু দেখবেন যে হয় কিনা। এবং আমি এখানে একটা ওয়েবসাইট রিকমেন্ড করতে পারি, যে আমার একটা ফ্রি একটা ওয়েবসাইট আছে এখানে, সার্ভার ওয়ার্ল্ড। ভাই সাম্বা সার্ভার মূলত কিসের জন্য ইউজ করা হয়? সাম্বা সার্ভার ভাইয়া হলো এটা ইয়ার জন্য, আমাদের মানে ফাইল শেয়ারিং এর জন্য। ফাইল শেয়ারিং সার্ভার না? ফাইল শেয়ারিং সার্ভার উইন্ডোজ যেরকম ফাইল শেয়ারিং সার্ভার তৈরি করা যায় না, একটা ফোল্ডার শেয়ার করতে পারেন, ওইরকমই। তাহলে ভাই নাস সার্ভারটা কিসের জন্য ভাইয়া নাস সার্ভারটা? ও ন্যাস সার্ভারটা হলো ডেডিকেটেড করা, যে ওইটাও ফাইল সার্ভার হিসেবে কাজ করা যায়। ন্যাস সার্ভারের মধ্যে ইন্টারনাল একটা ফার্মওয়্যার থাকে, ওই ফার্মওয়্যার দিয়ে আমাদের সুবিধা মতো আমরা মানে কি সফটওয়্যার কি সার্ভিস ইউজ করবো বলতে পারি, যে ওইখানে কোনো কনফিগারেশন করতে হয় না আর কি, ওইখানে ডিফাইন করা থাকে কনফিগারেশনটা। ওইটাও কি সেম ভাবে কনফিগার করতে হয়? ওইটাও সেম না, ওইটাতে কনফিগার করতে হয় না, ওটা জাস্ট একটা গ্রাফিক্যাল মোড থাকে, আপনি জাস্ট বলে দিবেন যে কার কতটুকু অ্যাক্সেস থাকবে কোথায়। আচ্ছা কিন্তু ন্যাসে কিন্তু লিনাক্সে চলে। ওই ন্যাসের মধ্যে আপনি ওটা ডিফাইন থাকে যে কিরকম ভাবে ইউজ করবেন, কিন্তু আপনি ওই ন্যাসকে ওয়েব সার্ভার হিসেবে ট্রিট করতে পারবেন না, আপনি কোনো সফটওয়্যার রান করতে পারবেন না, এরকম জাস্ট স্টোরেজ হিসেবে ইউজ করতে পারবেন। আর ভাই রিপোজিটরিটা কি, ওইটা কেন আমরা দিলাম? রিপোজিটরিটা ছাড়া আমরা এখানে কোনো সফটওয়্যার সেটআপ করতে পারবেন না। ধরেন যে আমি এখানে একটা অ্যাপাচি ওয়েব সার্ভার রান করব, হ্যাঁ তো ইনস্টল httpd যদি দেই, তাহলে ও ওই রিপোজিটরি থেকে সফটওয়্যার এনে ও এখানে ইনস্টল করবে। এগুলা যদি জাস্ট ওয়াই দিয়ে দিই, তাহলে ওইখান থেকে এনে ইনস্টল করে সব সেটআপ করে ফেলবে। যদি ওটা না থাকে তাহলে সেটআপ করতে পারতাম না। আচ্ছা
বুঝতে পারছি? কিন্তু এটার জন্য না, আপনি যদি আলমা লিনাক্স, রকি লিনাক্স এগুলা ইউজ করেন, তাহলে আপনার এটা করতে হবে না, সরাসরি কাজ করবে এই কমান্ড। আপনার রিপোজিটরি ক্রিয়েট করতে হবে না। ভাইয়া ভাইয়া যদি স্যামটা শেষ করি ভাইয়া, আমার তো আলাদাভাবে এই iOS টা তো অ্যাড করা লাগবে না। আমি DNS দিয়ে HTTP যদি ইনস্টল করতে চাই অটোমেটিক্যালি নেমে আসবে না? বুঝি নাই ভাইয়া। আমি বলতেছি যে আমি যদি ধর CentOS দিয়ে করি ভাইয়া, একই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ তো কিন্তু এটা তো আমরা তো ওই যে লোকালি রিপোটাকে এই জন্য ক্রিয়েট করেছি যাতে আমাদের ওই যে যেহেতু আমাদের লাইসেন্স ভার্সন না, এই জন্যই তো নাকি? হ্যাঁ হ্যাঁ। আপনি যদি রেড হ্যাট ইউজ করেন, এবং অথবা আপনি যদি চান যে না আমার লোকাল রিপোজিটরি আমি একটা ক্রিয়েট করে রাখবো, যেন আমার ফাস্টার সার্ভিস পাই, এই জন্য। কারণ যদি আপনি পাবলিক রিপোজিটরি ইউজ করেন, ওই সময় ইন্টারনেট একটু স্লো থাকলে একটু আস্তে আস্তে কাজ করবে, আপডেট আস্তে আস্তে নেবে, এই জন্য, আর কিছু ভাই না। আমি এই রিপো দিয়ে কাজ করে আমি তো আমার যে প্রোডাকশন সিস্টেমটা আমি চালাতে পারবো, হ্যাঁ, কোনো তো চালাতে অন্য কোনো পারবেন। ইস্যু তো হবে না। না, ইস্যু হবে না, কোনো ইস্যু হবে না, কিন্তু আপনার লেটেস্ট সফটওয়্যার গুলো এখানে এনে রাখতে হবে, কিন্তু লেটেস্ট প্যাকেজ গুলাকে এখানে এনে রাখতে হবে। আচ্ছা এটা একটা বড় সমস্যা। স্যার আপনি যে এসএমবি সার্ভারটা ইউজ করতেছেন রিপোজিটরি থেকে, এই সার্ভারটার ভার্সন কত ইউজ করতেছে এসএমবি, 1 2 না 3? এসএমবি এসএমবিটা মানে এসএমবি তো দেখে নিই আমি, পড়ে যেতে হবে। এসএমবি মানে এটা এসএমবি 4। ওকে। এসএমবি 4, কিন্তু উইন্ডোজে এসএমবি 4 মেবি সাপোর্ট করে না। সাপোর্ট করতে হয়, আমি এনেবল করব না, কারণ আমার ফায়ারওয়াল আটকে দিবে, পরে আমি অন্য কাজ করতে পারবো না। আমার এখানে ফায়ারওয়াল অ্যাক্টিভ থাকে, অনেকগুলো ফায়ারওয়াল, কারণ ইউনিভার্সিটি কাজ করতে হয়, এই জন্য আমার লিঙ্ক করা থাকে ইউনিভার্সিটির ফায়ারওয়ালের সাথে। না স্যার প্রবলেম নেই, বুঝতে পেরেছি। এই জন্য আমি দেখাতে পারতেছি না। আমার এখানে উইন্ডোজ সার্ভার যেটা আছে, এটা এটা ওপেন করো, এটা অন্য কাজের জন্য, আমি দেখাবো না। যদি উইন্ডোজ ক্লায়েন্ট একটা সেটআপ করে রাখেন তাহলে সুবিধা হবে, তাহলে দেখাতে পারতাম। দেখে ভাইয়া এখান থেকে আরপিএম এর ফুল ফর্মটা কি? ভাইয়া, আরপিএম এর ফুল ফর্মটা কি? আরপিএম হলো রেড হ্যাট প্যাকেজ ম্যানেজমেন্ট। রেড হ্যাট প্যাকেজ ম্যানেজমেন্ট। ভাইয়া ওই এন এন এই ভার্সনটা এনসিবেল এর কিছু সম্পর্কে কিছু বলবেন? এই ভার্সন, এই ভার্সনটা 9.3 ভার্সনে তো এনসিবেল এর কিছু হয়তো আনসাইবল। হ্যাঁ হ্যাঁ, এটার কোনো আনসাইবলটা হলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওটা হলো অটোমেশন করার জন্য, যে আপনার যদি এখানে যারা এখানে সফটওয়্যার নিয়ে কাজ করি, যদি ডেভঅপস ইঞ্জিনিয়ার হতে চায়, অথবা যারা ডেভঅপস নিয়ে কাজ করে অলরেডি, যে আপনার হয়তোবা অনেকগুলা সফটওয়্যার চলতেছে, অনেকগুলা ডকার তো অবশ্যই নাম শুনে থাকতে পারে। তো অনেক সময় দেখা যায় যে আপনার আপডেট করা, আপগ্রেড করা, বিভিন্ন রকমের কিছু দেখা, অথবা এগুলোকে মডিফাই করা একটু সমস্যা হয়ে যায়। এই জন্য আমরা ওই সময় আনসাইবল ইউজ করে থাকি আর কি। আনসাইবল যে ডকারে ইউজ করতে হবে এরকম না, আনসাইবল সব কিছুতে ইউজ করা যায়। ওটা হলো অটোমেশন করার জন্য, অটোমেটেড করার জন্য হলো ওটা স্ক্রিপ্ট লিখতে হয়। তো যদি শিখে ফেলা যায় তাহলে ওটা ভালো। আরেকটি এক্সাম দুই রকমের, একটা হলো আপনি আনসাইবল দিয়ে করতে পারেন এক্সামটা, আর একটা হলো ম্যানুয়ালি। অন্য ভার্সনগুলোর সাথে কি এটা ডিফারেন্সটা কি এটাই, মানে এটার মধ্যে এই ফিচারটা আছে? এটাই শুধু ডিফারেন্স। মানে এই 9.3 এই ভার্সনগুলোতে না, এরকম না। আপনি সবগুলোর জন্য ইউজ করতে পারবেন, আপনি উবুন্টুতে ইউজ করতে পারবেন, অন্য বাকিগুলোতে ইউজ করতে পারবেন, কিন্তু আনসাইবলটা আপনার রেডি করে নিতে হবে সবগুলোর জন্য। রেডি করে নিলে কাজ করতে পারবেন। কিন্তু মজার বিষয় হলো, যদি আপনি রেড হ্যাটের যদি সাবস্ক্রিপশন কিনেন, সবকিছুর জন্যই আপনি রেড হ্যাট গ্রাফিক্যাল মোড থেকে সবকিছু কন্ট্রোল করা যায়, এটা আসলে কিছু করতে হয় না। তা আমরা রিকমেন্ড করি যে আপনি আগে শিখেন, তারপর আপনি ইয়ে করেন। সাবস্ক্রিপশন তখনই কিনে যখন আপনারা ধরেন যে অনেক হাই লেভেলের কাজ করে, অনেক বড় একটা সফটওয়্যার নিয়ে কাজ করবে সারা দেশ অথবা ওয়ার্ল্ড ওয়াইড, তখন সাবস্ক্রিপশন। এটা দরকার লাগে না আসলে, আমরা নিজেরাই কিনি না, আমরা আসলে লাইসেন্স পাই, এই জন্য নিজেরা কিনতে হয় না।
কোশ্চেন আছে কারণ কোশ্চেন না থাকলে আমি স্টপ করে দিই শেয়ারিং। ভাইয়া আগের দিনের একটা প্রবলেম হচ্ছিল, ওই যে হার্ড ডিস্ক ক্রিয়েট করছিলাম না আমরা পাওয়ার অফ করে ভিএমএ, তো ক্রিয়েট করার পরে যখন ঢুকতে যাচ্ছি তখন হচ্ছে ভাই ওই রেড হ্যাটের যে গ্রাফিক্যাল ফেসটা ওটা আসতেছে না, মানে 9 লেখা ওয়ালপেপার দিয়ে, যেটা শুধু কমান্ড মোডটা আসতেছে, সিএমডি আসতেছে। তো ওইটা থেকে কি কোনোভাবে কি মানে কন্ট্রোল গ্রাফিক্যাল অল্টার মোডে? F1 প্রেস করবো, হ্যাঁ কন্ট্রোল অল্টার F1। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে সিএমডি মোড আর থেকে যদি গ্রাফিক্যাল মোডে চলে নাই যাবে। আসে, যদি এরকম আসে জার্নাল সিপিএল আসে লেখা, হুম। তাই ওটা ক্র্যাশ করছে হয়তো, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, অথবা ক্র্যাশ হচ্ছে। এমনি তো ওই মোড থেকে তো সব কাজ করা যায়, মানে হ্যাঁ ওই চাচা কাজ করা যায়, দেখছিলাম ওই মোড থেকে সব কাজ সিএমডি মোড থেকে। সব কাজ করা যাবে। ওকে। আমার একটা কোশ্চেন ছিল, সেটা হলো আজকে যে আমার কাজটা করলাম, আচ্ছা 30 তারিখে যে আমাদের যে মেল থেকে যে এক্সামটা হবে, এই আজকের ক্লাস সম্পর্কে কিছু আসবে ক্লাসের নাকি কিছুই থাকবে না, না আমরা আজকে ক্লাসের কিছুই থাকবে না, আজকে ক্লাসের কিছুই থাকবে না ভাইয়া। গত ক্লাস পর্যন্ত যা যা ছিল 10 থেকে 15টা হয়তো এমসিকিউ টাইপ কোশ্চেন আসবে। আসলে এক্সাম নেওয়াটা আমাদের ইস্যু না, আপনারা কতটুকু এখানে মানে অ্যাটেন্ড করেছেন, কতটুকু আপনারা এখানে থেকেছেন, ওইটা আমাদের দেখার বিষয়। আমাদের ইউনিভার্সিটি আসলে ওইটা দেখবে, কারণ আমরা এখানে লঞ্চ করলাম, আপনারা কয়জন কিরকম এখানে অ্যাটেন্ড করেছেন, ক্লাস করেছেন ঠিক মতো, ওইগুলো জাস্ট আমরা দেখার জন্য একটা এক্সাম নিচ্ছি। এক্সাম আসলে ওই লেভেলের এক্সাম হবে না যে অনেক কঠিন এক্সাম, এমসিকিউ টাইপ এক্সাম। 15 থেকে 20টা কোশ্চেন থাকবে, আধা ঘন্টা থেকে 45 মিনিট টাইম থাকবে। ওটা মোবাইল ফোন থেকেও আপনারা দিতে পারবেন। এক্সামটা আমি যাচ্ছিলাম রেডের থেকে নিব, পরে চিন্তা করলাম যে গুগল ফর্মস থেকে নিয়ে নিব, তো সমস্যা হবে না আপনাদের অ্যাক্সেস করতে। আমি এটা ইমেল করে লিংক পাঠিয়ে দিব আগেই। জি ভাইয়া, আরেকটা রিকোয়েস্ট হলো, যেটা হচ্ছে আমাদের যে এই পর্যন্ত যতটুকু শিখছি আমরা একটা ওভারভিউ দিলে আর কি ভালো হতো। হ্যাঁ ওভারভিউ দেওয়া যাবে না, এটা এটা আমি দিতে পারতেছি না, আমি সরি, একটু ভিডিওগুলো দেখে নিতে হবে। হ্যাঁ ওভারভিউ দিলে অনেক কিছু বলতে হবে। না ভিডিও এক্সামটা ভাই 30 তারিখ কখন হবে যদি একবার রিপিট করতেন একটু। 23 তারিখ বুঝিনি ভাইয়া। ভাই এক্সামটা 30 থেকে কখন হবে আর কি সময়টা? 30 তারিখ আমি ওপেন করে দিব সময়টা। হ্যাঁ এটা হয়তো বা 30 তারিখে ক্লাস নিব না, ক্লাস হবে না, জাস্ট এক্সামটা দিয়ে দিবেন আপনারা ঢুকে, ঠিক আছে? কোনো ক্লাস নাই, আমি ওয়েবএক্স এর লিংকটা অফ করে দিব। ওটা হয়তো বা একদিন সময় দিব আমি এক্সাম দেওয়ার জন্য। মানে শুক্রবার, তো শুক্রবার সারাদিন রাত পর্যন্ত সময় পাবেন, সকাল থেকে একবারই দেওয়া যাবে এক্সাম। এবং ওটা এরকম না যে আপনার পারবেন না, ইনশাআল্লাহ সবগুলা কোশ্চেন আনসার করতে পারবেন যদি বেসিকটা একটু ক্লিয়ার থাকে। জাস্ট বেসিক থেকে কোশ্চেন আসবে, কোনো বড় কোনো কোশ্চেন না, এমসিকিউ টাইপ, কিন্তু বুঝতে পারতেছেন ওপেন বুক থাকবে। আজকে ক্লাসের কোনো কিছু আসবে না, ঠিক আছে? আজকের পরে কি আর আমাদের কোনো কথাবার্তা হবে না, কোনো যোগাযোগ হবে না? কথাবার্তা তো হবে ইনশাআল্লাহ, কথাবার্তা অবশ্যই হবে, দরকার হলে কথাবার্তা বলবো আবার। আমরা বলবো একদিন। আমাকে কি একটা রেফারেন্স ডকুমেন্ট দেওয়া যায়? ধরেন এই যে সাবমিট যে করলেন, সেম টাইম আমি যদি একটা সেন্ট্রাল অথেন্টিকেশন দিয়ে করতে চাই, যেমন অ্যাক্টিভ ডাইরেক্টরি বা হচ্ছে লোকাল লিনাক্স এর এলড্যাপ, ওটা দিয়ে এখানে কি পারমিশন দিব? এটা দেখতে ভালো হয় সাম্বা সার্ভারের জন্য। মানে হ্যাঁ জি জি, সাম্বাটা হচ্ছে লিনাক্স, আর অথেন্টিকেশন নিবে হচ্ছে অ্যাক্টিভ ডাইরেক্টরি বা ওই লিনাক্স এর অন্য ডিফারেন্ট একটা সার্ভার থেকে। ওটাকে পারমিশনটা এটা ভাই দেখতে হবে আগে যে আপনার অ্যাক্টিভ ডাইরেক্টরিতে কিরকম ইয়া করা আছে, কারণ একসাথে মার্চ করতে হবে, তো ওটা একটা ব্যাপার আছে এখানে। সমস্যা নেই, এটা জাস্ট আমি একটা আবার এখানে এলড্যাপ না, মানে রেড হ্যাট ওএস গুলো আবার এলড্যাপ নিয়ে কাজ করতে পছন্দ করে, অ্যাক্টিভ ডাইরেক্টরি পছন্দ করে না। অ্যাক্টিভ ডাইরেক্টরি ব্যাকএন্ডে মানে এলড্যাপ দিয়ে করা যায়, আমার এটা জানা নেই, কিন্তু অনেকে রিকমেন্ড করে। কারণ হচ্ছে কারণ লিনাক্স হচ্ছে যে ভাইরাসের একটা ব্যাপার থাকে, তো দেখলে তো লিনাক্স সার্ভার এই দিক দিয়ে বেস্ট। হ্যাঁ লিনাক্সটা বেস্ট, তো এটাকে কনভার্সন করতে হয়। সেজন্য অনেকে ফাইল সার্ভার দেখছি যে বিভিন্ন কয়েকটা ব্যাংকে এরকম আছে লিনাক্সেই ফাইল সার্ভার থাকে, বাট আমরা নিজেরাই ইউজ করি, আমরা নিজেরাই ইউজ করে থাকি, আমাদের ইউনিভার্সিটিতে আমরা নিজেরাই ইউজ করি। হ্যাঁ অনেক ভাবে আমরা ইউজ করি, আমাদের স্টুডেন্টদের জন্য কিন্তু ওপেন করা আছে।
আমাদের ইউনিভার্সিটির যে ওপেন সাম বা ওপেন সার্ভার, ওটা ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য ওপেন করা। তো ওইখান থেকে সবাই বিভিন্ন রকম সফটওয়্যার নিতে পারে, তো সমস্যা হয় না। তো যারা এখানে স্টুডেন্ট আছে তারা কি আমরা কি জানি যারা আমাদের এখানে ইউআই স্টুডেন্ট, একটা সার্ভার আছে, সার্ভার 16 বলি আমরা এটাকে, এটাতে অ্যাক্সেস করি, কখনো দেখেছিলাম? হয়তো খেয়াল করি নাই তোমার নিজেরা, তো ট্রাই করবো এবার ইউনিভার্সিটি যখন ওপেন হবে একবার দেখবো। এখানে সফটওয়্যার আসলে নাই, কারণ এটাকে ফরম্যাট করে নতুন করে আবার সেট করা হয়েছে, কারণ এটা স্টুডেন্টরা ডেটা রাখতে রাখতে এতই রেখে ফেলছে যে আসলে রাখার জায়গা নাই, জন্য ফরম্যাট করা হয়েছে, আবার সফটওয়্যার রাখা হইতেছে। আচ্ছা, আমরা ইনশাল্লাহ আবার পরে এক সময় বসবো না, ঠিক আছে? ইনশাল্লাহ সবার সাথে কথা হবে। ভাইয়া ভাইয়া হ্যালো জি, ভাইয়া, একটা প্রবলেম হয়েছিল, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে বলছিলাম নেটের প্রবলেম, আপনি বললেন যে এটা কার্নেল ভার্সন আপনার সেটআপে প্রবলেম হচ্ছে হ্যাঁ, ভিএম এর কার্নেল ভার্সন আপনি এটা ভিএম ভাই এ আমি সেটআপ আমি করবেন। চেক আপ দিয়ে দেখলাম কি কার্নেলটা না ভাই, এটা ইএনএস 33টা আনম্যানেজ দেখাচ্ছে, এটা আনম্যানেজ নেটওয়ার্ক দেখাচ্ছে যেটা, এটা, তাহলে এটা আপনার ভাই আমি অনেক ট্রাই করছি ভাই, আমি মানে ঠিকই করতে পারছি না। এটা অনেক সময় ভিএম এর এটা প্রবলেম থাকে ভাইয়া, ভিএমওয়্যার এর প্রবলেম থাকে অনেক সময়, যে পিসি থেকে নিতে চায় না, এটা আমাদেরও হয়তো। আপনি ওরাকল ভার্চুয়াল বক্স ইউজ করে দেখতে পারেন, ওরাকল ভার্চুয়াল বক্স। এখন তো তাহলে ওইটা তো ফুল সেটআপ আমার এতদিন ধরে ঠিক চলছিল ভাই, ঠিক আছে, কিন্তু এই 1-2 দিন ধরে আমার এরকম প্রবলেমটা হচ্ছে, নেটওয়ার্ক অ্যাডাপ্টার কি মানে কোনো সেটআপ বন্ধ, করার পর নেটওয়ার্ক আমার নেটটা অ্যাডাপ্টার কি কোনো পাচ্ছিল, বন্ধ কিন্তু হয়ে হঠাৎ গেছে, নাকি নেটওয়ার্ক কানেকশনটা সেটআপ হ্যাঁ করতে গিয়ে এই সমস্যাটা হয়েছে? না ভাই, আমি যখন সেটআপ করছিলাম তখন থেকে ঠিক চলছিল, কিন্তু এই 1-2 দিন ধরে এরকম হুট করে অফ হয়ে গেছে, মানে কি কোনো আমি এই জন্য বুঝতে পারছি না। আপনি বললেন যে সেটআপ করার সময় প্রবলেম হচ্ছিল, কিন্তু ও তাহলে তো আচ্ছা, প্রথমে নেটই চলতো না এটা তো ভাইয়া ভাই, এটা দেখতে যদি হতো, আপনি একটু দেখতেন ভাই, এটা দেখতে আমার হতো। মানে এটা অনেক প্রবলেম আমি আজকে হচ্ছে। দেখতে পারতেছি না, আমি আজকে ক্লাসে নিতে যাচ্ছিলাম না, এটা অন্য কারণ আছে, কিন্তু শেষ করতে না বললাম যে ক্লাস আজকে ক্লাস শেষ করে দেব, আমি আজকে দেখতে পারতেছি না। আপনি ট্রাই করেন, না আচ্ছা ভাই হলে আপনি, অন্য সময় দেখবো, হ্যাঁ? আচ্ছা ভাই একটু দেখেন তাইলে, আমি কালকে থেকে ট্রাই করছি, এটা পাচ্ছি না কোনো মতে। দেখবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা আচ্ছা, ভাই ধন্যবাদ। আজকে তাহলে শেষ করে ফেলি, ইনশাল্লাহ আমরা পরে আরেকদিন আবার বসবো ইনশাল্লাহ, এবং সবাই একটু প্রিপারেশন নেবেন এবং সব কোর্স কমপ্লিট করবেন। ইনশাল্লাহ আশা করি দেখা হবে সবার সাথে, ইউনিভার্সিটি যখন ওপেন হবে, ইউনিভার্সিটিতে সবার দাওয়াত, যারা এখানে ইউনিভার্সিটির বাইরে স্টুডেন্ট আছি। এখানে আমরা কিন্তু এরকম না যে ফ্রি কোর্স এই জন্য এখানে সব শেষ। আমি চাই যে এখানে ফ্রি কোর্স হলো, এখানে সবাই আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্ট, হ্যাঁ, ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে গেছেন আপনারা, তো আপনারা আসবেন ইউনিভার্সিটি, আমি আশা করি। জি, মাহমুদ ভাই কিছু বলবো? থ্যাংক ইউ ভাই, আপনার অসম্ভব একটা শর্টে বেশ ভালো একটা না, সেশন হয়েছে। থ্যাংক ইউ না, এটা এটা Actually, আসলে আমি জাস্ট ট্রাই করতেছিলাম যে যতটুকু শেখানো যায়, আমি যতটুকু শিখতে পারছি হয়তো বা আসলে আমি ট্রাই আমাদের করেছি। মানে যাই হোক, যতটুকুই দিয়েছেন মানে কিছু ইফেক্টিভ জিনিস আমি আমি শিখেছি। এটা আসলে ট্রাই করতেছি। হয়তো কর্পোরেট লাইফে আমাদের অনেকটা কাজ করা যায়, বা অনেক অনেক কিছু থাকে যেটা আসলে হয় না সেটা। আর আমি জাস্ট, কমিউনিটি বিল্ড আপের জন্য ইটস হ্যাঁ ভেরি গুড সেটাই, ইনিশিয়েটিভ, আমি বলবো এটা। আমি জাস্ট এখানে একটু একটা জিনিস ধন্যবাদ অ্যাড দিব করতে চাই ম্যানেজমেন্ট। যে আমি চাই যে আপনারাও হেল্প করবেন অন্য কাউকে, যারা শিওর, পারতেছে না আমি অথবা যা করতেছে না, এটাই জাস্ট একজন যতটুকু আমরা পারি, কারণ এখানে প্রফেশনালিজম যদি আমরা চলে নিয়ে আসি, দেখা যায় যে এখানে আমরা বেশিরভাগই বেসরকারি অফিসে জব করি, এবং একজনেরটা আরেকজন দেখাইতে চায় না, বেশিরভাগই চায় না, আমাদের একটা ইগো থাকে। তো ট্রাই করব যে আমরা একটু অন্যদেরকে হেল্প করার। এখানে ছোট বাচ্চা কাচ্চাও আছে, এখানে অনেক সিনিয়র মানুষরা আছে, এখানে অনেক উপরের লেভেলের মানুষরা আছে যারা একটা কোম্পানির ভালো পজিশনে আছে। ট্রাই করবো এখানে যারা বাচ্চা কাচ্চা আছে তারা একটু জবের জন্য হেল্প করার, একটু জাস্ট এমনি খেয়াল রাখবো আর কি। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা সামনে কথা বলবো, সামনের সপ্তাহে অথবা ঈদের পরে হয়তো একটা সেশন রাখতে পারি, জাস্ট কিছু শিওর কথাবার্তা শিওর। বলার জন্য, হ্যাঁ? আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।